এই তুমি এইচএসসি 25 ব্যাচ না? তোমার 26 তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা না? টেনশন হচ্ছে? একদম টেনশন ক্লিয়ার করে দিচ্ছি। আজকের এই একটা মাত্র ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের উপর ম্যারাথন ক্লাস করব, এবং যেই ক্লাসে আমরা পরীক্ষায় আসার মতো ভাইয়া 500 প্রশ্ন অর্থাৎ 500 এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা তোমাদের গদ্যের অংশ থেকে 250 প্রশ্ন সমাধান করব, এবং একইভাবে পদ্যের যে অংশটা আছে এখান থেকে তোমাদের প্রায় 250টার উপরে এমসিকিউ সমাধান করে দিব আজকের এই ক্লাসে। তুমি যদি আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, এই ম্যারাথন ক্লাসটা ভালো মতো করতে পারো, 26 তারিখের তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষায় তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবা এবং অবশ্যই পরীক্ষায় একটা হিট দিয়ে আসতে পারবা। কাজেই আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাও। যেভাবে ক্লাসটা নিচ্ছি একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এবং ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটু হাম্বেল রিকোয়েস্ট করবো ভাইয়া, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে কাইন্ডলি সবাইকে একটু শেয়ার করে ক্লাসটা জানিয়ে দিবা যে ভাই এখানে কষ্ট করে ক্লাসটা নিচ্ছে। তো আমি এতটুকু আশা রাখতেই পারি তোমাদের উপরে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর ক্লাসটা একটু শেয়ার করে দাও। তাহলে চলো আমরা বাংলা প্রথম পত্র থেকে শিওর শর্ট ক্লাসটা শুরু করে দেই। অল দ্য বেস্ট। তাহলে চলো আমরা প্রশ্নগুলো একটা একটা করে সমাধান করা শুরু করে দেই। তো আমি একটু তোমাদেরকে বলি, আমরা কিন্তু প্রথমে ভাইয়া গদ্যগুলো নিয়ে আলোচনা করব, এরপর আমাদের যে পদ্যের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আস্তে ধীরে আলোচনা করব। তো প্রথমেই দেখো আমরা যে সিকোয়েন্স অনুযায়ী আগাবো এটা তোমাদেরকে একটু বলে দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো আমরা গদ্যের শুরুতে এক নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা অপরিচিতা পড়বো। কি পড়বো বলতো? আমরা পড়বো হচ্ছে অপরিচিতা। তো এইটা আমরা সুন্দরভাবে প্রথমত পড়ার চেষ্টা করব। এরপর 2 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমার পথ। 2 নম্বরে আমরা পড়ার চেষ্টা করব আমার পথ। আচ্ছা ফাইন। এরপর 3 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেইনকোট পড়বো। 3 নম্বরে আমরা আলোচনা করব রেইনকোট নিয়ে, ঠিক আছে? রেইনকোট নিয়ে আলোচনা করব। 4 নম্বরে আমরা আলোচনা করব তোমাদের বিলাসী নিয়ে। কি নিয়ে? বিলাসী যে গদ্যটা তোমাদের আছে এই বিলাসী নিয়ে আলোচনা করব। 5 নম্বরে আমরা আলোচনা করব মাসি পিসি নিয়ে। মাসি পিসি, মাসি পিসি। এবং সর্বশেষ আমরা গদ্য থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া আমাদের মানব কল্যাণ। কি নিয়ে আলোচনা করব বলতো? মানব কল্যাণ নিয়ে আলোচনা করব। সো এখন বেসিক্যালি যে ব্যাপারটা দাঁড়াইছে যে আমরা সুন্দরভাবে আগে গদ্যগুলা শেষ করব, এরপর ভাইয়া আমরা পদ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেই সবগুলো দেখবো। তো একটু সবাই মনোযোগ দিয়ে বসো, ঠিক আছে? আশা করি অস্থির একটা ক্লাস হবে। এবং শুরুতেই আরেকটা জিনিস আমি তোমাদেরকে যেটা বলবো, আমি তোমাদের শাওন ভাইয়া, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের নর্মালি ফিজিক্স পড়াই থাকি, আমি তোমাদের কেমিস্ট্রি পড়াই এবং তোমাদের মাঝে মাঝে বায়োলজিও পড়াই, ঠিক আছে? বাংলা কিন্তু ভাইয়া আমার অংশ নয়, ঠিক আছে? তারপরেও তোমরা সবাই যেহেতু রিকোয়েস্ট করছো যে ভাইয়া বাংলা গদ্য এবং পদ্য থেকে টপ 500 এমসিকিউ সমাধান করাই দেন, যেগুলো পড়ে গেলে আমাদের পরীক্ষায় কমন চলে আসবে, তাই তোমাদের সকলের রিকোয়েস্টে আমি ক্লাসটা নিচ্ছি। আমি হয়তো ডিটেলস তোমাদেরকে বুঝাইতে পারবো না, বাট এই স্লাইডটা যখন আমি তৈরি করছি ভাইয়া আমি কিন্তু ট্রাই করছি সেই প্রশ্নগুলো রাখার জন্য যেন তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এই স্লাইডগুলো থেকেই কমন চলে আসে। তো আশা করি অস্থির একটা ক্লাস হবে, তোমরা ক্লাসটা করো, তোমাদের রিভিশন হবে এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা একটা হিট দিয়ে আসতে পারবা। তো চলো শুরু করে দেই। দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটা এখানে বলছে অপরিচিতা গল্পের কথক কে, অর্থাৎ এই যে অপরিচিতা গল্পটা যে তুমি পড়ছো এটা কে, এই গল্পের কথাগুলো কে বলতেছে? আমরা সবাই জানি এটা কি হরিশ বলছে? না। অনুপম বলছে? এটাও না। হ্যাঁ রাইট রাইট রাইট, অনুপম কিন্তু বলছে। সম্পূর্ণ তো বলে নাই, বিনুও বলে নাই। বিনু, এটা বিনু হবে হয়তো, এও বলে নাই। তাহলে এই গল্পের কথাগুলো কে বলছে ভাইয়া? অনুপম বলছে। পারবা না এটা আসলে? ইনশাআল্লাহ বলো সবাই পারবা কিনা? অবশ্যই পারবা। এরপরে আসো 2 নাম্বার প্রশ্ন, কি বলছে ভাইয়া? কল্যাণীর পিতার পেশা। আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে একটু করে শোনো যে কল্যাণীর পিতার পেশা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। ইঞ্জিনিয়ার প্রথমেই বাদ হবে না, ব্যবসায়ীও কোথাও ছিল না, বেস্ট লাগবে উকিল এবং ডাক্তারের মধ্যে। এবং সুন্দর করে মনে রাখবা যে কল্যাণীর পিতার পেশা হচ্ছে ভাইয়া ডাক্তার। কল্যাণীর পিতার পেশা কি ভাইয়া বলো তো? ডাক্তার। এখন এটা তোমার যদি মনে না থাকে তুমি একটু সিস্টেমে মনে রাখবা। দেখো ছেলে আর মেয়ে, মনে করো একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। অনুপম ছেলে, কল্যাণী মেয়ে। এখন নর্মালি ডাক্তার হওয়ার ইচ্ছা কাদের বেশি থাকে? ছেলেদের বেশি থাকে না মেয়েদের বেশি থাকে? আমরা সবাই বলি যে তুমি মেয়ে মানুষ, তার মানে তোমার ডাক্তার হওয়া উচিত, তুমি ডাক্তারি লাইনে পড়াশোনা করো। তো এখান থেকে তুমি মনে রাখবা যে কল্যাণী যেহেতু মেয়ে, ঠিক আছে, কল্যাণীর সাথে রিলেটেড কে ডাক্তার, তার মানে কল্যাণীর পিতার পেশা হচ্ছে ভাইয়া ডাক্তার। এটা একটু টেকনিক্যালি তুমি মনে রাখতে পারো ভাইয়া, চাপ নাই, চাপ নেই, আর কিছু নাই। এরপরে আসো ভাইয়া, অনুপমের একমাত্র ডিগ্রি কি ছিল? বিএ, এমএ, বিএসসি, পিএইচডি? পিএইচডি তো কোনোভাবেই আসতেছে না, বিএসসিও আসতেছে না, প্যাস লাগবে বিএ আর এমএ এর মধ্যে। তো মনে রাখবা যে অনুপমের একমাত্র ডিগ্রি ছিল এমএ। এমএ অনুপমের একমাত্র ডিগ্রি, যে এমএ অনুপমের একমাত্র ডিগ্রি এমএ। মা, মনে রাখবা অনুপমের একমাত্র ডিগ্রি মা, ঠিক আছে? একটু মনে রাখবা। এরপরে দেখো অনুপমের মামা সবসময় নিজেকে কি ভাবেন? এটা তোমরা সবাই জানো যে অনুপমের মামা সবসময় নিজেকে চালাক ভাবতো। তাহলে সঠিক উত্তর কি হবে বাচ্চা কাচ্চারা বলো তো? চালাক হবে। এরপরে দেখো গল্পে নারীর কোন গুণটা
প্রধান হয়ে উঠেছে? এটাও কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এই যে অপরিচিতা গল্পে কোন গুণটা প্রধান হয়ে উঠেছে? ভীতি না, ভীতি ভাইয়া ছিল না। সৌন্দর্য, সৌন্দর্য এখানে এই প্রশ্নের সাথে যাচ্ছে না, ঠিক আছে? তুমি যদি একটু ভালো করে দেখো, সৌন্দর্য যাচ্ছে না। আত্মমর্যাদা, ভদ্রতা, ভদ্রতাও না, এটা যাচ্ছে ভাইয়া আত্মমর্যাদা যাচ্ছে। তার মানে এই গল্পের মধ্যে কোন গুণটা প্রধান হয়ে উঠেছে? আত্মমর্যাদা, ঠিক আছে? এরপরে তুমি যদি আসো ভাইয়া 6 নাম্বার প্রশ্নের দিকে যদি একটু করে তাকাও, বলছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেঞ্জারাস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া, যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয়, এটা কখন প্রকাশিত হয়, মানে প্রথম কখন প্রকাশিত হয়, এই সালটা তোমাকে সুন্দর করে মনে রাখা লাগবে ভাইয়া। মনে রাখবা, দেখো কি বলছে, যে 1905, 16, 26 এবং হচ্ছে 35। তুমি মনে রাখবা এই অপরিচিতা গল্পটা প্রথম প্রকাশিত হয়, আমি লিখে দিচ্ছি 1916 সালে। অপরিচিতা গল্প প্রথম প্রকাশিত হয়, এটা একটু সুন্দর করে মনে রাখো, 1916 সালে। অনুপমের বন্ধু, আচ্ছা পরীক্ষায় একটা প্রশ্ন আসবে তোমার, মনে করো যে বললো অনুপমের বন্ধুর নাম কি? এই প্রশ্নটা করে যে অনুপমের অনুপমের বন্ধুর নাম কি? এটা আমরা আগে পড়ে ফেলি যে অনুপমের বন্ধুর নাম কি। সুন্দর করে মনে রাখবা ভাইয়া, যে অনুপমের বন্ধুর নাম ছিল হচ্ছে হরিশ। হরিশ। এবং এর সাথে রিলেটেড কথা বলি, মনে রাখবা যে হরিশ কানা ছিল। কানা ছিল মানে কি ভাইয়া? হরিশ ছিল কানা। এটা তুমি এটা কোথাও বলা নাই ভাই, এটা আমরা নিজেদের মতো করে একটু বলতেছি মনে রাখার জন্য। কানা ছিল, কানা ছিল মানে কি? সে চোখে দেখে না। কেন কানা বললাম? এই কানা দিয়ে একটা কথা মনে রাখবা, যে অনুপমের বন্ধু যেহেতু হরিশ, যে এটা একটা এমসিকিউ আসতে পারে। এবং সে কোথায় কাজ করে? সে যেহেতু কানা, কানা থেকে মনে রাখবা কানপুরে কাজ করে। কানপুরে কাজ করে, টেকনিক যত বাবা টেকনিক খাটাও, পড়াগুলো দেখবে ইজি হয়ে যাবে। হরিশ কানা, এই জন্য সে কানপুরে কাজ করে। এটা টেকনিক্যালি একটু মনে রাখবা ভাইয়া। আচ্ছা, কল্যাণী ট্রেনে কোন শ্রেণীর টিকিট নেয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট ক্লাস তো নেওয়ার এবিলিটি নাই, এটা নেবে না, ঠিক আছে? স্লিপারও না, ঠিক আছে? সেকেন্ড আর থার্ডের মধ্যে একটু প্যাচ লেগে যাইতে পারে। তাহলে মনে রাখবা যে সে কিন্তু ভাইয়া সেকেন্ড ক্লাস টিকিট নেয়। আর অনুপমের কেমন টিকিট নেয়? টাকা পয়সা আছে, তাহলে সে অবশ্যই কি করবে ভাইয়া? ফার্স্ট ক্লাস টিকিট নেবে। এই যে ফার্স্ট ক্লাস টিকিট নেবে। আচ্ছা, এরপরে দেখো গল্পে শম্ভুনাথ বাবুর পেশা কি ছিল? গল্পে শম্ভুনাথ বাবুর পেশা কি ছিল বলতে পারবা? দেখো আমরা কিন্তু শুরুর দিকে একটা প্রশ্ন তোমাদেরকে পড়াইছিলাম, যে কল্যাণীর পিতার পেশা কে? কল্যাণীর পিতার পেশা ছিল ডাক্তার। আর কল্যাণীর বাবার নাম কে? শম্ভুনাথ সেন। সরি, অনুপমের বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। তাহলে এখন গল্পে শম্ভুনাথ বাবুর পেশা কি? তাহলে শম্ভুনাথ বাবুর পেশা হচ্ছে কিন্তু এখানে, এই শম্ভুনাথ বাবুর পেশা হচ্ছে উকিল, ঠিক আছে? কল্যাণীর পিতার পেশার নাম কি বলতো? কল্যাণীর পিতা ছিল হচ্ছে, এটা আগেই বললাম, ডাক্তার। আর তোমার এখানে এই যে শম্ভুনাথ বাবু মানে হচ্ছে অনুপমের বাবার পেশা ছিল কিন্তু উকিল, ঠিক আছে? এটা একটু সুন্দর মতো মনে রাখবা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কিভাবে বলতো? এটা হচ্ছে আমাদের উকিল। এরপরে আসো নারীর ব্যক্তিত্ব জাগরণের প্রতীক। নারীর ব্যক্তিত্ব জাগরণের প্রতীক কে? এখানে কি অনুপম, হরিশ, কল্যাণী না বিনুদা? সো বিনু, এটা তুমি এটা এমনিতেই মনে রাখতে পারো ভাইয়া। এটা অপশন হচ্ছে তোমার কল্যাণী। এটা বলে দেওয়া লাগবে না, এটা পারবা, কল্যাণী। এরপরে আসো ভাইয়া, যেটা বলছে যে অনুপমের মামা অনুপমকে কি বলে অভিহিত করেন? অনুপমের মামা কি বলে অভিহিত করেন? সবাই যেন চালাক তো বলতো না, সিংহ বীর কিছুই বলতো না, তাকে বলতো মাকাল ফল। তুমি একটা কি? মাকাল ফল, ঠিক আছে? তাহলে মাকাল ফল বলতো। পারবা না? এটা সহজ ছিল কিন্তু, এটা পারার কথা। এরপরের প্রশ্নে আসো গল্পের বিশেষ রসিক চরিত্রকে, ঠিক আছে? তো তুমি এখানে একটা জিনিস সুন্দর মতো মনে রাখবা, যে রসিক চরিত্র বা আসর জমাতে পারদর্শী ছিল এ ছিল হচ্ছে যে অনুপমের বন্ধু হরিশ, ঠিক আছে? এই যে হরিশ বাবাজি আছে না, এই হরিশ বাবাজি সে কি করতো? সে আসর জমাইতে পারতো। এ আসর জমাতে পারদর্শী ছিল। জমাতে আসর জমাতে আসর জমাতে পারদর্শী। তাহলে এ কি ছিল? আসর জমাতে পারদর্শী ছিল। তাহলে এখানে গল্পের এই যে রসিক চরিত্র কিন্তু হবে ভাইয়া হরিশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কি বুঝিয়েছে এখানে? এখানে কি কন্যার কর্তব্য বুঝাইছে, মাতৃভূমি বুঝাইছে, সংসার বুঝাইছে, নাকি ধর্ম বুঝাইছে? তাহলে মাতৃ আজ্ঞা, দেখো তুমি একটা সিম্পল টেকনিক খাটাবা। এখানে যে মাতৃ ম আছে, এই ম দিয়ে মনে রাখবা মাতৃভূমি। এটা হবে মাতৃভূমি। উত্তর কি হবে? মাতৃভূমি হবে। এরপরে দেখো গল্পে একটা দ্বীপের কথা উল্লেখ আছে। তুমি মনে রাখবা যে গল্পে যে দ্বীপের কথা উল্লেখ আছে, এই দ্বীপের নাম হচ্ছে আন্দামান দ্বীপ। কি মান দ্বীপ ভাইয়া? গল্পে যে দ্বীপের কথা বলা আছে এটার নাম হচ্ছে আন্দামান দ্বীপের কথা বলা আছে। তার মানে যেগুলা শ্রীলঙ্কা, মালদ্বীপ কিছুই হবে না। গল্পে উল্লেখিত দ্বীপ কোনটা? গল্পে উল্লেখিত দ্বীপ হচ্ছে আন্দামান দ্বীপ, ঠিক আছে? আচ্ছা, অনুপম নিজের গুণ হিসেবে কোনটি নিয়ে গর্ব করে? অনুপম নিজের গুণ হিসেবে কোনটি নিয়ে গর্ব করে? সে কি ভালো গলা না? এগুলো সম্পর্কে কোনো কথাবার্তা বলা হয়নি, সাহস তো ছিলই না, ঠিক আছে? ধনী আর তামাক না খাওয়ার মধ্যে তোমার প্যাচ লাগতে পারে। সো সে গর্ব করতো যে সে বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, সে তামাক খায় না, এটা নিয়ে তার গর্ব ছিল। তাহলে উত্তর কি হবে ভাইয়ারা বলো তো? ভাইয়া এবং আপুরা সবাই বলো। তাহলে উত্তর হবে তামাক না খাওয়া। তামাক না খাওয়া। দেখো এই যে ক্লাসটা শুট করতেছি, একটা মজার ব্যাপার আমি তোমাকে বলি। এই ক্লাসটা শুট করতে বসছিলাম 11টার দিকে, এবং আমার প্ল্যান ছিল যে ক্লাসটা যেহেতু আজকে শুক্রবার, জুম্মার দিন,
আমি এই ক্লাসটা জোহরের আগে শেষ করে আমি নামাজ পড়তে যাব। সো আমি পুরা ক্লাসটা ভাইয়া, ঠিক আছে, পুরা ক্লাসটাই শুট করছি, A to Z পুরা ক্লাসটা শুট করছি। এবং ক্লাসটা শেষ করার পরে আমি দেখি যে ভিডিও সুন্দর মতো আছে, ভিডিওতে সাউন্ড নাই। কিরকমটা লাগে বলো? আমি রীতিমতো হতাশ হয়ে গেছি ভাইয়া। এত কষ্ট করে লম্বা একটা ক্লাস রেকর্ড করলাম তোমাদেরকে, যে নামাজ পড়ে সে ক্লাসটা দিব, তোমরা খুব দ্রুত পেয়ে যাবে এবং ক্লাসটা শেষ করবা, সেই ক্লাসটা আমি শেষ করতে পারি না। আমি রীতিমতো হতাশ হয়ে গেছি, কারণ গলা ভেঙে গিয়েছিল, টানা ক্লাস নিয়েছি, সবগুলা জিনিস পড়িয়েছি, তারপর দেখি যে সবই ঠিকঠাক কিন্তু কোনো সাউন্ড নাই। সো ওইখানে খুবই হতাশ হয়ে গেলাম। তারপরে একটু ব্রেনকে বুঝাইলাম যে না, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, হতাশ কোনোভাবেই হওয়া যাবে না। আমি একবার হয়তো ফেল করছি, আমাকে আবার উঠে দাঁড়াইতে হবে, আমাকে আবার ভিডিও শুট করতে হবে। আমার যারা ভাইয়া আপুরা আছে, যাদেরকে আমি কথা দিয়েছিলাম যে 500 প্রশ্ন আমি সমাধান করিয়ে দিব, তাদের জন্য হইলেও আমাকে আবার কিন্তু এই ক্লাসটা শুট করে তাদেরকে দিতে হবে, ঠিক আছে। সো ওইখান থেকে এই যে আমি এখন মনে হয় তোমার 3:30টার একটু উপরে বাজে, তো আমি এই যে ভিডিওটা আবার শুট করতেছি, হয়তো বা সন্ধ্যার মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করো ভাইয়া, তোমার বারবার মনে হইতে পারে যে ভাই আমাকে দিয়ে হবে না, আমি হতাশ, আমার প্রিপারেশন খারাপ। ভাইয়া এগুলো কথাবার্তা বাদ দাও, তুমি তোমার সর্বোচ্চ ইফোর্ট দাও এবং মাথাকে টেনশন ঝেড়ে ফেলো যে আমাকে A+ না পেলে আমার সব শেষ, ঠিক আছে, আমার A+ না পেলে সব শেষ। এইটা যদি মাথাকে ঝরাইতে পারো, একদম সরাই রাখতে পারো, তুমি জাস্ট এই সময়টা তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিবা, তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিবা, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই তুমি তো রেজাল্ট নিয়ে চিন্তা করতেছো, একটা জায়গায় তুমি ফিক্সড করে আসো যে আমার এই A+ পাইতে হবে। এমন হইতে পারে তুমি A+ কে ছাড়িয়ে যাইতে পারো, আরো ভালো কিছু করতে পারো। সো কখনোই একটা জায়গায় নিজেকে সীমাবদ্ধ করে রাখো না, একটা A+ কখনো তোমাকে ডিফাইন করতে পারবে না। বাট এটা পাওয়ার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দাও, ট্রাই করো, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যদি তুমি পরিশ্রম করতে পারো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখা যাবে যে তুমি ভালো একটা রেজাল্ট করছো, ঠিক আছে, এবং সামনে তুমি আগে যাবা। তো আমি রিকোয়েস্ট করবো, মন খারাপ করার কিছু নাই, প্রিপারেশন সবারই খারাপ। বাংলাদেশের দেখবা যে 80 থেকে 85% শিক্ষার্থী সিলেবাস শেষ হয় নাই, তারা এখনো স্ট্রাগল করতেছে, বাট সবাই কিন্তু পড়াশোনা করতেছে এবং এরা দেখবা যে দিন শেষে A+ গোল্ডেন পাবে। তো তুমিও এদের মধ্যে একজন। জাস্ট এই বিশ্বাসটা নিয়ে ভালো মতো পড়াশোনা করো, যা পড়ছো এতটুকু নিয়েই পরীক্ষা দিতে যাবা। তোমার মধ্যে একটা জিনিস থাকবে যে আমি যা পড়ছি এতটুকু নিয়েই আমি 26 তারিখে পরীক্ষা দিতে যাবো, ঠিক আছে, এতটুকু নিয়েই আমি 26 তারিখে পরীক্ষা দিতে যাবো, আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আসবো, বাকিটা আল্লাহ ভরসা। এই বিশ্বাসটা নিয়ে পড়াশোনা করো, অবশ্যই তাহলে আর টেনশন মাথায় আসবে না। আর পড়াশোনা ইজি করার জন্য তো আসি আমি ভাইয়া, একটু রিল্যাক্স হও, দেখো কেমন ইজি করতে হয়, আসো। তো এবার বলছে যে মামা পাত্রীদের দুরবস্থা ভাবতে গিয়ে কার সঙ্গে হাসেন? হরিশের সঙ্গে না, শম্ভুনাথ না, এর সঙ্গে হাসে নাই, বিনুর সঙ্গে হাসে নাই, হাসছে কার সঙ্গে? অনুপমের মায়ের সঙ্গে, তার মানে তার নিজের বোনের সঙ্গে হাসাহাসি করছে। বরের বিদায়কে অনুপম কোন ঘটনার সাথে তুলনা করেন? মহাভারত, দক্ষযজ্ঞ, সীতাহরণ নাকি কুরুক্ষেত্র? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হবে দক্ষযজ্ঞ। তার মানে বরের বিদায়কে অনুপম কিসের সাথে তুলনা করছে? দক্ষযজ্ঞের সাথে তুলনা করছে। আচ্ছা, অনুপমকে ভাগ্য দেবতা বলে কে? অনুপমকে কে ভাগ্য দেবতা বলে? হরিশ বলছে, মা বলছে, মামা বলছে নাকি শম্ভুনাথ বাবু বলছে? আচ্ছা, অনুপমকে ভাগ্য দেবতা বলে তার মামা, ঠিক আছে, মামা মনে রাখবা। অনুপমকে ভাগ্য দেবতা কে বলছে ভাইয়া? তার মামা বলছে। এরপরে আসো যে পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে, আমরা একটু করে দেখার চেষ্টা করি। উপরি পাওনা শব্দটার অর্থ কি? এটা একটা শব্দার্থ থেকে তোমাদের প্রশ্ন চলে আসছে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কি সম্মান বোঝাচ্ছে, লজ্জা বোঝাচ্ছে, ভালোবাসা নাকি ঘুষ বোঝাচ্ছে? তো উপরি পাওনা শব্দটার অর্থ অ্যাকচুয়ালি বোঝাচ্ছে লজ্জা বোঝাচ্ছে। গল্পে কন্যার বয়স কত? অর্থাৎ কন্যা বলতে এখানে তোমার কল্যাণীর কথা জানতে চাইছে, যে এই যে অপরিচিতা যে গল্পটা আছে, এই অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? এটা সুন্দর মতো মনে রাখবা, যেখানে কল্যাণীর বয়স হচ্ছে ভাইয়া 15 বছর। কল্যাণীর বয়স কত ভাইয়া? 15 বছর। তার মানে সঠিক উত্তর হবে 15 বছর। আচ্ছা, অনুপমের কি বলছে যে ক্যামেরা ফেলে রাখা হয় কোথায়? আচ্ছা দেখো, অনুপমের ক্যামেরা ফেলে রাখা হয় কোথায় রাখা হয়েছে? এটা কি লখনৌ স্টেশন, কানপুর স্টেশন, হাওড়া স্টেশন নাকি গয়া স্টেশন? এটা মনে রাখবা, কানপুর স্টেশনে অনুপমের ক্যামেরাটা ফেলে রাখা কিন্তু হয়েছিল। এরপরে দেখো, হিন্দুস্তানি চাকর স্টেশনে কার জন্য আসে? ভালো একটা প্রশ্ন। তাহলে এটা দেখো যে হিন্দুস্তানি চাকর কার জন্য আসে, এটা তোমাকে কি কি বলছে? হরিশ, কল্যাণী, অনুপম নাকি সম্পূর্ণ? এখানে দেখো, এই যে হিন্দুস্তানি চাকর স্টেশনে আসে কল্যাণীর জন্য আসে। কার জন্য আসে ভাইয়া? এটা হচ্ছে কল্যাণীর জন্য আসে। আচ্ছা, এরপর দেখো, আন্দামান দ্বীপ উল্লেখ এসেছে কলোনি বোঝাতে, ভ্রমণ স্মৃতি, দ্বীপান্তর শাস্তি বোঝাতে, সৈকতের সৌন্দর্য বোঝাতে। তো এটা হচ্ছে তোমার এই আন্দামান দ্বীপের উল্লেখ আসছে দ্বীপান্তর শাস্তি বোঝাতে। এটা হচ্ছে দ্বীপান্তর শাস্তি বোঝাতে। গল্পটি প্রধানত কোন সাহিত্য ধারায়? এইটা পাশে যতগুলো আবার স্টার চিহ্ন দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অপরিচিতা গল্পটা কোন সাহিত্য ধারায়? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এখন এটার উত্তরটা কি হবে একটু পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রতীকধর্মী, রোমান্টিক,
সমাজ সমালোচনামূলক নাকি রূপকথা? তো এই অপরাজিতা গল্পটি অ্যাকচুয়ালি হচ্ছে সমাজ সমালোচনামূলক, ঠিক আছে? এটা কোন ধারায় রচিত? সমাজ সমালোচনামূলক এই ধারায় রচিত। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে দেখো যে নিচে আমি উত্তরগুলো দিয়ে রাখছি, তোমরা পরবর্তীতে যখন এই স্লাইডটা রিভিশন দিবা তখন এই উত্তরগুলো এখান থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসো ভাইয়া, এই যে আমি তোমাকে শুরুতেই একটা কথা হয়তো বলতে ভুলে গেছিলাম, যখন আমরা অপরিচিতা পড়তেছি না, লিখছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করছে আমাকে তার জন্ম মৃত্যু দুইটাই পড়া লাগবে। তাহলে জন্ম কত সালে সে জন্মগ্রহণ করছে এটা তো তোমরা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করছে, আর মৃত্যুবরণ করছে কত সালে? 1941 সালে মৃত্যুবরণ করছে। তো এই প্রশ্নগুলাই কিন্তু আমাদের এখানে পাশাপাশি দিয়ে রাখছে, ঠিক আছে? এই প্রশ্নগুলাই আমাদের এখানে পাশাপাশি দিয়ে রাখছে। তো একটু করে তাহলে জন্ম মৃত্যু কি হবে সবাই একটু কমেন্ট করো, তাহলে দেখবা যে এই জিনিসগুলো তোমার কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 61-তে জন্ম আর মৃত্যুবরণ করছে কত সালে? 1941 সালে মৃত্যুবরণ করছে। এখন পরের প্রশ্ন বলছে যে অনুপমের বাবা, এটা তো ভাইয়া শুরুতে একবার পড়ছিলাম, আরো একবার চলে আসছে যে ওই যে কল্যাণী মেয়ে, তার মানে তার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকবে এবং তার বাবা ছিল কি? ডাক্তার মনে রাখবা। তো ডাক্তার তো বাদ, ব্যবসায়ীও বাদ, মাস্টারিও বাদ, ওকালতি। তাহলে অনুপমের বাবা কিভাবে জীবিকা নির্বাহ করতো? ওকালতি করে জীবিকা নির্বাহ করতো। আশা করি মনে রাখতে পারবা। আর এটা শুরুতেই বলছিলাম যে আসর জমাতো অদ্বিতীয়কে, বলছিলাম না যে যে অনুপমের বন্ধু ছিল হরিশ, তো এই হরিশ সাহেব কিন্তু কি করতো ভাইয়া? এই হরিশ কিন্তু আসর জমাতে পারদর্শী ছিল। এটা কি হবে ভাইয়া? এই যে সুন্দরভাবে হরিশ দাগায় দাও। এরপরে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কেন বলা হইতো? মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হইতো, তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে অনুপম, ঠিক আছে, এই অনুপমের পরিবারে কিন্তু তার মামার একটা ভালো প্রভাব ছিল, কেননা দেখো সব ডিসিশন তার মামা নিত, যে কোনো কথা তার মামা বলতো। তো এখানে তোমার অপশনগুলো এমন ভাবে দিছে, প্রতিপত্তি, প্রভাব, বিচক্ষণতা, কুটবুদ্ধি। হ্যাঁ, তোমার অনেক সময় মনে হয় যে তার কুটবুদ্ধিও ছিল, তার বিচক্ষণতাও ছিল, ঠিক আছে, প্রভাবও ছিল, প্রতিপত্তিও ছিল, সবগুলো এমন ভাবে অপশন দিয়ে রাখছে, সবগুলো রিলেটেড কথাবার্তা দিয়ে রাখছে। কিন্তু তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে প্রশ্ন উত্তর তো সবগুলো হবে না, যে কোনো একটা হবে। তাহলে সেই উত্তর কোনটা? তো সেই উত্তর হচ্ছে যে প্রভাব। এইটা হবে যে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার ওই ফ্যামিলির মধ্যে একটা প্রভাব ছিল, এটা হবে এখানকার উত্তর। তাহলে এবার আমরা একটু 29 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে এখানে, যে বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন? তাহলে এই যে বিনুদা যে মেয়ে দেখতে গেল, সে মেয়ে দেখে এসে কি বলল? দেখো অপশনগুলো কি কি বলছে এখানে, যে মেয়ে চমৎকার সুন্দরী, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে, হীরের টুকরো বটে। এখন তোমাদের মধ্যে কিছু এই ধরনের পোলাপান আছে, আমি এই যে একটু লিখে দিলাম, দেখো বলদ এই টাইপের পোলাপান আছে, তারা দাগাবে যে বিনোদা দেখে সে বললো যে মেয়েটা খুবই সুন্দরী ছিল, মেয়েটা, আবার কেউ কেউ বলবে যে মেয়েটা খুবই মিষ্টি ছিল, ঠিক আছে? কিন্তু যারা এই দুইটা উত্তর দাগাবা ভাইয়া, তাদের উত্তরটা কিন্তু ভাইয়া সুন্দর মতো ভুল হয়ে যাবে। তাহলে সঠিক আনসার কোনটা? তাহলে সুন্দরী, মিষ্টি, ঠিক আছে, এটা কিন্তু দেখো আমি তোমাকে বলি, উত্তরটা হবে কিন্তু খাঁটি সোনা বটে। তার মানে এই যে তোমার প্রশ্নে কি বলছে, বিনোদা ফিরে এসে কি বলছে? বিনোদা ফিরে এসে বলছে মেয়েটা খাঁটি সোনা বটে। এখন দেখো এই যে সুন্দরী, মিষ্টি, এইগুলা কিন্তু মানে খুব একটা ম্যাটার করে না। তুমিও যখন সামনে, ঠিক আছে, এরকম ডিসিশন নিতে যাবা, বুঝছো কি ডিসিশন, আশা করি বুঝতে পারছো, তখন কিন্তু শুধু সুন্দরী বা মিষ্টি এই দেখলেই হবে না, ঠিক আছে? বাইরে থেকে দেখা যাচ্ছে সব ঠিকঠাক, কিন্তু দেখা যায় ভিতরে হচ্ছে মাকাল ফল। একটু আগে কিন্তু পড়ে আসলাম, ঠিক আছে? এরকম হলেই কিন্তু সমস্যা, ঠিক আছে? আসলে একটা ব্যাপার তোমাদেরকে বলি, এই বাহ্যিক সৌন্দর্য এটা খুব একটা ম্যাটার করে না, এটা ডাজেন্ট ম্যাটার। কারণ দেখবা যে সৌন্দর্য আজকে আছে কালকে নাই, ঠিক আছে? একটা মানুষ অনেকভাবে সুন্দর হইতে পারে, ঠিক আছে, অনেক কিছু দিয়ে সে সুন্দর হইতে পারে। কিন্তু তোমরা যদি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখো, শুধু যদি দেখো যে মিষ্টি, তাহলে কিন্তু ভাইয়া কপালে দুঃখ আছে, ঠিক আছে? এজন্য কিন্তু বুঝে শুনে ডিসিশন নেওয়া লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো তাহলে সামনে যাই। এবার দেখো কি বলছে, বিনুদার ভাষাটা কেমন ছিল? তো বড় নিরস ছিল, অত্যন্ত আর্ট ছিল, নিতান্ত সাদামাটা ছিল, নাকি চলনসই ছিল? তার ভাষাটা ছিল অত্যন্ত আর্ট, এইটা হবে সঠিক উত্তর। অপরিচিতা গল্পে কন্যার পিতার নাম কি? এটা তোমরা সবাই জানো যে কন্যার পিতার নাম ছিল শম্ভুনাথ সেন, এবং শম্ভুনাথ সেন ছিল কি ভাইয়া বলতো? ডাক্তার ছিল। কি ছিল? ডাক্তার ছিল। ওকে, আচ্ছা, এরপরে আসো, বিয়ে উপলক্ষে কন্যাপত্রকে কোথায় আসতে হলো? কলকাতায়, কানপুরে, বোলপুরে, নাকি হচ্ছে শিয়ালদহে? কন্যাপত্রকে বিয়ে উপলক্ষে কোথায় আসতে হয় এটা তোমরা সবাই জানো, এটা সঠিক উত্তর হচ্ছে কলকাতায় আসতে হয়েছিল। কলিকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? আচ্ছা, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে এটাকে কিন্তু মামা আন্দামান দ্বীপ বলে মনে করতো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে। এরপরে আসো, বলছে যে অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখতে পারলো না? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টি আপত্তিকর না, এটা হচ্ছে না,
কুলীন বংশে এটি চলে না, এটাও সঠিক উত্তর নয়। মামার এতে ঘোরতর আপত্তি ছিল না, না না না, মামা এতে আপত্তি করে নাই। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কি, যে অনুপমের সাহস ছিল না, ঠিক আছে, সাহস করে সে প্রস্তাব করতে মানে প্রস্তাব করতে পারেনি, সে বলতে পারে নাই সাহস করে যে আমিও মেয়ে দেখতে চাই, আমি মেয়ে দেখতে চাই, ঠিক আছে, আমি আমার ডিসিশন দিব, সেই কথা বলতে পারে নাই, কারণ তার কি ছিল না, তার সাহস ছিল না, তার সাহস ছিল না। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের সাহস আছে কিনা? তোমাদের তো ভাইয়া সাহস বেশি, অনেক বেশি সাহস। তোমরা তো তোমাদের বাবা মার আগেই বলবা যে আমি দেখে আসবো, আমার সবকিছু ডিসিশন, এরকম করা যাবে না কিন্তু, বুঝছো? তোমরা যারা ছেলেরা আছো, ঠিক আছে, ব্যাপারটা সাবধান থাকবা, ঠিক আছে। তো এরকম করা যাবে না। হ্যাঁ, সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, বাবা মা যা বলে তা শুনতে হবে, তারপর ডিসিশন নিবা। আর যদি কোনো ডিসিশন পছন্দ না হয় সেটা বুঝাই বলবা। ওকে ওকে ওকে, চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলছে যে অপরিচিতা গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? কানপুরে যাওয়ার, এটা কি লিখছে বলতো? কোনকপুরে ঘুরে আসার, কোন কোন কোনর না কি লিখছে, আমি তো উচ্চারণ করতে পারতেছি না এটা। ওকে, দেখে নিও একটু। যৌতুক ছাড়াই বিয়ে করার, লুকিয়ে বিয়ে করার। আচ্ছা, তাহলে অপরিচিতা গল্পের কথকের মনে ইচ্ছা ছিল, কানপুরে যাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে, কানপুরে যাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। আর এটাও হবে না, এটাও হবে না, এটাও কিন্তু এখানে হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কানপুরে যাওয়ার কিন্তু ভাইয়া ইচ্ছা ছিল। এরপরে আসো ভাইয়া, যেটা বলছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা, যে বলছে যে বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন। এটা খুব ভালো একটা প্রশ্ন ভাই, এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক পরীক্ষা আসছে সামনে, তোমাদেরও দেখবা যে কোনো না কোনো বোর্ডে এটা চলে আসছে। একদিন, 2 দিন, 3 দিন নাকি 4 দিন, এটা মনে রাখবা। সঠিক উত্তর হচ্ছে 3 দিন। তাহলে বিয়ের কতদিন পূর্বে কন্যার পাত্র পিতাকে দেখছে? 3 দিন পূর্বে দেখছে। পারবা না? এটা সহজ কিন্তু, এগুলো সহজ, সবগুলাই সহজ। ওকে, আচ্ছা, এরপর দেখো, কি কারণে মামার মুখ অনর্গল ছুটতেছিল? কি কারণে ভাইয়া বলো তো? এটা কি অভ্যাস ছিল তার, নাকি মুদ্রা দোষ ছিল, নাকি ধনমানের বাগার স্বরে, নাকি যৌতুকের লোভে? এটা হচ্ছে ধনমানের বাগার স্বরে, ঠিক আছে, এইটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখো, যেটা বলছে যে শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না। আসলে অনেকদিন থেকে এরকম কঠিন কঠিন বাংলা সত্যি কথা বলে উচ্চারণ করা হয় না, এজন্য দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ড আমি নিজেই উচ্চারণ করতে পারতেছি না। আর নর্মালি যেহেতু ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াই, বাংলা সেই আমি কবে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম ওই সময় ধরো যে এগুলো পড়ে আসছি, ঠিক আছে। তো তারপর আমি সাজেশনটা এমনভাবে রেডি করার ট্রাই করছি যে প্রশ্নগুলো আমরা তোমাদের সমাধান করাবো। আশা করি এখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসবে, ঠিক আছে। দুই একটা ওয়ার্ডে আমার মিস্টেক হইলে মনে কিছু নিও না। আসো দেখি একটু করে কি বলছে। তো শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না? যৌতুকের, তারপর বলছে কৌলিন্যর, ভালো মন্দের, ধনমানের। তো এটা কিন্তু হয়ে হচ্ছে ধনমানের যে ব্যাপারটা ছিল, এই প্রসঙ্গ অর্থাৎ টাকা পয়সার যে ব্যাপারটা ছিল, যে যৌতুকের যে ব্যাপারটা, ওই এটা কিন্তু এক্স্যাক্টলি যৌতুক বলা যাবে না, ঠিক আছে, কারণ এটা কিন্তু হচ্ছে ধনমানের ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাইট আনসার। তুমি যদি বলো যৌতুক, তাহলে কিন্তু এখানে উত্তরটা প্রাসঙ্গিক না, কিন্তু অপশনটা এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে সবগুলোই হবে। তো তোমাকে যদি প্রশ্ন এইভাবেই আসছে যে শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গে আলোচনা একেবারেই যোগ দিলেন না, তাহলে সেটা কিন্তু ধনমানের ব্যাপারটা হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে। বলছে যে পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল। কারণ এই প্রশ্ন উত্তর তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে করো তো, কি হবে এটা? আচ্ছা, তিনি ছিলেন খুবই অন্যমনস্ক, তিনি ছিলেন খুবই চুপচাপ, তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের, নাকি তিনি ছিলেন খুবই গম্ভীর? দেখো অপশনগুলো এমন ভাবে দিয়ে রাখছে মনে হচ্ছে যে প্রত্যেকটাই হয়, প্রত্যেকটাই সঠিক উত্তর। কিন্তু তিনি অন্যমনস্কও ছিলেন না, চাপা স্বভাবের, হ্যাঁ ঠিক আছে, বাট এই জায়গাটায় মানে খুশি ছিল কিনা সেইটা কেন আমরা বুঝতে পারতেছিলাম না। কারণটা ছিল তিনি খুব চুপচাপ ছিলেন। তো চুপচাপ থাকার কারণে আসলে বোঝা যাচ্ছিল না যে তিনি আসলে পাত্রকে পছন্দ করছে কিনা। এটা সঠিক উত্তর এখানে। এরপরে বলছে, দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন, অপরিচিতা গল্পে কোন দ্বীপের কথা উল্লেখ আছে? যেটা আগেই বলছিলাম, এখানে কিন্তু আন্দামান দ্বীপের কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্নে আসো, কল্যাণী কেন হিন্দিতে বললো? এই যে কিসে বলছে এটা একটু মনে রাখবা। কল্যাণী যে কথাটা বলছে যে না আমরা গাড়ি ছাড়িব না, পরীক্ষা আসতে পারে, দিয়ে বললো এটা কোন ভাষায় সে বলছে? এটা কিন্তু সে হিন্দি ভাষায় বলছে। তাহলে এটা সে হিন্দি ভাষায় কেন বলছে? যে কর্মচারী ভারতীয় বলে, মেয়েটি ভারতীয় বলে, মাস্টার ভারতীয় বলে, সকলে হিন্দি বোঝে বলে। এটা উত্তর হচ্ছে যে কর্মচারী ভারতীয় ছিল বলে সে কিন্তু বলে যে না আমরা গাড়ি ছাড়িব না। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্নে, না আমরা গাড়ি ছাড়িব না, ওই সেম প্রশ্নটা দেখো আসছে যে কল্যাণী কথাটা কোন ভাষায় বলছে। একটু আগে দাগাই দিয়ে আসলাম যে সে কিন্তু এটা হিন্দি ভাষায় বলছিল। সঠিক উত্তরটা কি হবে বলতো? সঠিক উত্তরটা হবে কিন্তু হিন্দি ভাষায় বলেছিল। এরপরে আসো পরবর্তী প্রশ্নে, অপরিচিতা গল্পে স্টেশন মাস্টার ছিল, এখানে শূন্যস্থানে কি বসবে? তার মানে স্টেশন মাস্টার কি ছিল ভাইয়া বলতো? ভারতীয়, ইতালীয়, ইংরেজ নাকি ফরাসি? অনেকেই আবেগের বসে ভারতীয় লাগাবে, অনেকেই ইংরেজ লাগাবে, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে ভাইয়া ইংরেজ, ঠিক আছে। অপরিচিতা গল্পে স্টেশন মাস্টার ছিল ইংরেজ ছিল। আচ্ছা, রেল ভ্রমণকালে কি বলছে একটু দেখি তাহলে। রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধা কণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছিল?
জীবন কাঠি, সোনার কাঠি, রূপার কাঠি নাকি হীরার কাঠির সাথে তুলনা করছে। তো এই রেল ভ্রমণকালে দেখা মেয়েটির কণ্ঠকে অনুপম জীবন কাঠির সাথে তুলনা করছে। তো এভাবেই কিন্তু ভাইয়া আমাদের অপরিচিতা যে গল্পটা ছিল এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ে ফেলছি। এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাব, যেখানে আমরা আলোচনা করব আমার পথ নিয়ে আলোচনা করব। সো আমার পথে আমি তোমাকে যাওয়ার আগে কিছু কথা বলে দিতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রথমে তার জন্ম মৃত্যু দেখবা, তার গুরুত্বপূর্ণ কি কি লিখছে না দেখবা, এগুলো দেখবা। কারণ এই রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল থেকে একটা প্রশ্ন আসতে পারে, এটা যে কোনো বোর্ডে আসতে পারে, ঠিক আছে। তো তাদের এই যে কবি পরিচিতিটা আছে, স্পেশালি এই দুইজনের, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল, এদের কবি পরিচিতিটা একটু ভালো করে রিডিং দাও, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেম ভাবে যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসো, পড়াশোনা শুরু করি। কি বলছে দেখো, আমার পথ প্রবন্ধটির লেখককে সবাই পারবা, এটা এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমরা সবাই জানি। এখন এই কাজী নজরুল ইসলামের ডাকনাম কি ছিল? দুখু মিয়া, কাজলা, নজু নাকি কবি? তার ডাকনাম ছিল কিন্তু দুখু মিয়া ছিল। তার জন্মস্থান কোথায় ছিল? এটা তো খুবই সুন্দর একটা প্রশ্ন, আশা করি সবাই পারবা। তার জন্মস্থান ছিল চুরুলিয়াতে। কোথায় ছিল ভাইয়া? তার জন্মস্থান ছিল চুরুলিয়াতে। ওকে, আচ্ছা, আমার পথ মূলত কিসের অংশ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এর পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো যে আমার পথ মূলত কিসের অংশ। এটা কি উপন্যাস ছিল, আত্মজীবনীমূলক রচনা ছিল, নাটক ছিল নাকি সাক্ষাৎকার ছিল? তো এটা বেসিক্যালি হচ্ছে একটা আত্মজীবনীমূলক রচনা। এটা কি বলতো? এটা হচ্ছে একটা আত্মজীবনীমূলক রচনা, নাম শুনেই বুঝতে পারতেছো আমার পথ। এরপরে আসো, নজরুলের পিতার নাম কি? ফজলুর রহমান, কাজী ফকির আহমেদ, জাহেদ আলী নাকি দুলাল মিয়া? আচ্ছা, তাহলে এই কাজী নজরুলের পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ, ঠিক আছে, কাজী ফকির আহমেদ। ওকে, আশা করি এটা পারবা। এরপরে দেখো ভাইয়া বলছে, শৈশবে নজরুল কোন দলে কাজ করতেন? যাত্রা দল, লোটো দল, নাট্য দল নাকি সঙ্গীত দল? এখানে দেখো, এই যে নজরুল আছে না, এই দিয়ে মনে রাখবা, এই দিয়ে মনে রাখবা লেটো দল। এই দিয়ে কি মনে রাখবা? এই দিয়ে মনে রাখবা লেটো দল, লেটো দল, এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, প্রথম প্রকাশিত কবিতা, তাহলে তার প্রথম প্রকাশিত কবিতা কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মুক্তি। মুক্তি হচ্ছে তার প্রথম প্রকাশিত কবিতা। নজরুল কোন যুদ্ধে সৈনিক ছিলেন? বিশ্বযুদ্ধ 2, স্বাধীনতা যুদ্ধ, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে না। প্রথম বিশ্বযুদ্ধ, খিলাফত যুদ্ধ, এটা হচ্ছে না। তাহলে এই বিশ্বযুদ্ধ 2 আর প্রথম বিশ্বযুদ্ধ, এটা আমাদের ব্যাস লাগতেছে। তো এটা মনে রাখবা, নজরুল কোন যুদ্ধে সৈনিক ছিলেন? সে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক ছিলেন। আচ্ছা, এরপরে প্রবন্ধে নজরুল নিজের জীবনের কোন দিকটা বিশেষ গুরুত্ব দেন? ধনী জীবন না, ধনী জীবনকে সে গুরুত্ব দেয় নাই, রাজনীতিকেও গুরুত্ব দেয় নাই, ভ্রমণকেও গুরুত্ব দেয় নাই, সে গুরুত্ব দিয়েছে দারিদ্র সংগ্রামকে গুরুত্ব দিয়েছে। পরবর্তী প্রশ্ন, দারিদ্র আমার নিত্য সঙ্গী বাক্যটি আসলে কি বোঝায়? বিলাসিতা তো বোঝাচ্ছেই না, হালকা কষ্ট না, চরম অভাব আর হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাও না। রাইট উত্তর হচ্ছে চরম অভাব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? চরম অভাব বোঝাচ্ছে। 11 নম্বর প্রশ্নে চলে আসো। 11 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটা বলছে যে কি কারণে নজরুলের পাঠ নিয়মিত ছিল না? কি কারণে ছিল না? অসুস্থ ছিল, দারিদ্র ও পারিবারিক দায়িত্ব, স্কুল বন্ধ নাকি শিক্ষক না থাকা? আসলে এটা সঠিক উত্তর হবে দারিদ্র ও পারিবারিক দায়িত্ব। এই কারণেই কিন্তু তার এই যে পড়াশোনার যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু নিয়মিত ছিল না। নজরুল কোন পত্রিকায় লেখালেখি শুরু করে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়, এটা কিন্তু পরীক্ষা আসে, এর জন্য এর পাশে একটু স্টার চিহ্ন দাও। নজরুল কোন পত্রিকায় লেখালেখি শুরু করে? এটা হচ্ছে মলোয়া পত্রিকায় সে কিন্তু লেখালেখি শুরু করে। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা আসবে না যদিও পরীক্ষা, সেনাবাহিনী নজরুলের পদ খুবই কম গুরুত্বপূর্ণ, নাও আসতে পারে, আবার আসতেও পারে। এখানে ছিল সে হাবিলদার ছিল, মনে রাখবা, একটু কষ্ট করে মনে রাখবা। এরপরে বলছে, আমার পথ রচনায় প্রধান শব্দচিত্র, আমার পথ রচনায় প্রধান শব্দচিত্র কি ছিল? এখানে কি আমরা প্রকৃতি দেখতে পাইছি, সংগ্রাম দেখতে পাইছি, হাস্যরস দেখতে পাইছি নাকি প্রেম দেখতে পারছিলাম বলতো? এখানে কিন্তু আমরা সংগ্রাম মানে হচ্ছে স্ট্রাগল দেখতে পাইছিলাম, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এটার উত্তর কি হবে বলতো? উত্তর হবে সংগ্রাম, উত্তর হবে সংগ্রাম দেখতে পাইছি। কি দেখতে পাইছি? সংগ্রাম দেখতে পাইছি। এরপরে পরবর্তী প্রশ্নে আসি, নজরুলের মাতার নাম কি? নজরুলের মাতার নাম কি আমিনা, জাহেদা খাতুন, ফাতেমা নাকি সাহেরা? তাহলে নজরুলের মাতার নাম ছিল, মনে রাখবা, জাহেদা খাতুন। নজরুলের মাতার নাম ছিল জাহেদা খাতুন। কৈফিয়ত এর কবি কাকে বলা হয়? তাহলে মনে রাখবা যে কৈফিয়তের কবি বলা হয় নজরুলকে, কৈফিয়তের কবি বলা হয়। আমার পথ এ নজরুল কোন শপথের কথা বলেছেন? রাজনীতি ছড়ার, শোষিতের পক্ষে কলম ধরার, সঙ্গীত ত্যাগের, দেশ ত্যাগের? আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন। এই আমার পথে নজরুল আসলে কোন শপথের কথা বলছে? সে বলছে যে যাদেরকে শোষণ করা হচ্ছে, যারা যারা বঞ্চনার শিকার হচ্ছে, তাদের পক্ষে যেন আমরা অস্ত্র ধরতে পারি। অস্ত্র মিনস এখানে কলমের কথা বুঝাইছে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু শোষিতদের পক্ষে অস্ত্র ধরা, মানে যেটা এখানে কলম ধরার কথা কিন্তু বোঝানো হয়েছে। নজরুলের প্রথম কাজ কি ছিল?
নজরুলের প্রথম কাজ কি ছিল? সাংবাদিকতা, পোস্টম্যান, মসজিদের মুয়াজ্জিন নাকি রেলওয়ে কুলি? তাহলে প্রথম কাজ ছিল তার কিন্তু মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা সুন্দর মতো মনে রাখবা। এই বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় 1922 সালে। এটা কি হবে? 22 সালে বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে। এরপরে দেখো, নজরুল কোন পুরস্কার পেয়েছিলেন? নজরুল কোন পুরস্কার পেয়েছিলেন? তাহলে কোন পুরস্কার পাইছে? নোবেল, 21 পদক, স্বাধীনতা পদক, সাহিত্য। তাহলে এটা পাইছে হচ্ছে এই যে স্বাধীনতা পদক পেয়েছে। প্রবন্ধে নজরুলের দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় শক্তি কি ছিল? দেখো, অর্থ ছিল না, পদ, ভাগ্য, এগুলো না, এটা হচ্ছে সাহস ছিল। কি ছিল বলতো? সাহস ছিল। আচ্ছা, তো এরপরে বলছে যে আমার পথ এ ব্যবহার করা ভাষার বৈশিষ্ট্য আঞ্চলিক না ভাইয়া, ক্লাসিকও না, সুধী প্রধানও না, এটা হচ্ছে প্রাণবন্ত ও সংগ্রামী ছিল। কি ছিল? প্রাণবন্ত ও সংগ্রামী ছিল। নজরুল কোন গানে সর্বপ্রথম রাগ ব্যবহার করেন? নজরুল গীতি না, কীর্তন না, ধ্রুপদ না, সারি গান। এই যে সারি গান, এটা সঠিক উত্তর হচ্ছে সারি গান। নজরুল কোন গানে সর্বপ্রথম রাগ ব্যবহার করেন? এটা হচ্ছে ভাইয়া সারি গানে কিন্তু ব্যবহার করেছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে আসো। বলছে যে আমার পথে যে মানবতাবাদী চেতনাটি আলোচিত হয়েছে, মানে এখানে কোন চেতনা আসলে তুমি দেখতে পাচ্ছ বা কোন চেতনা ফুটে উঠেছে, এটা তোমার কাছে জানতে চাচ্ছে। স্বার্থপরতা তো ফুটে ওঠে নাই, বিশ্ব সাম্যবাদ হতে পারে, জাতি বিদ্বেষ না, এটাও তো হবে না, নির্লিপ্ততা এটাও হবে না ভাইয়া। ঠিক আছে, নির্লিপ্ততা এটাও হবে না, স্বার্থপরতাও হবে না। এটা হচ্ছে ভাইয়া এই যে কোনটা হবে বলতো? বিশ্ব সাম্যবাদ। কি ফুটে উঠছে এখানে? বিশ্ব সাম্যবাদ ফুটে উঠছে। আশা করি বুঝতে পারছো। লেখাটি পাঠ্য বইয়ের কোন অংশে আছে? এটা সবাই জানো, এটা আমাদের হচ্ছে প্রবন্ধ বা গদ্য অংশের মধ্যে আছে। তো এভাবেই কিন্তু ভাই আমরা দুইটা গদ্য দেখতে দেখতে শেষ করে ফেললাম। আমরা অপরিচিতা পড়ছি। ঠিক আছে, অপরিচিতার সাথে কোনটা পড়লাম বলতো? আমার পথ। 2 নম্বরে এসে আমরা পড়লাম হচ্ছে আমার পথ, পড়ে ফেললাম। এখন কথা হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে কমেন্ট করে সবাই জানাই দিবা যে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে ভাইয়া, বাংলা কিন্তু আমি নিজেই খুব একটা ভালো পারি না। ঠিক আছে, তো তারপরেও তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার চান্স সব থেকে বেশি, সেগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। ফিজিক্স এবং কেমিস্ট্রির দিন আসল খেলা হবে, বায়োলজির সময় আসল খেলা হবে, তখন তোমাদেরকে দেখাবো কি হবে জিনিসগুলো কভার করতে। একদম উড়াদুরা ক্লাস হবে। ওকে, এবং বাংলা তোমাদেরকে আমি ট্রাই করতেছি আমার সর্বোচ্চ পড়ার। বাংলাতে ভাই আমার এ প্লাস ছিল, গোল্ডেন ছিল। ঠিক আছে, আমি কিন্তু খুব বেশি এগুলো পড়তাম না, তারপরে এ প্লাস গোল্ডেন চলে আসতো। সো সেই ট্রিকগুলো আমি ট্রিক্সগুলো শেয়ার করছিলাম একটা ভিডিওতে। ঠিক আছে, ওই ভিডিও দেখে দেখো একটু, তাহলে বুঝতে পারবা যে কি হবে অল্প সময় তুমি বাংলাটা কভার করতে পারবা। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজেও খুঁজে পাবা, ইউটিউব থেকে দেখলে তুমি দেখবা 2-3টা ভিডিও একটু স্ক্রল করো, নিচেই দেখবা পেয়ে যাবা, চ্যানেলে গেলে পেয়ে যাবা। ওখানে তুমি ওভারঅল একটা ধারণা পাবা যে বাংলা আসলে কিভাবে আমি পরীক্ষা দিয়ে এ প্লাস বা গোল্ডেন ইনশিওর করছিলাম। এই ধারণাগুলো শেয়ার করছি। আর এখানে তো আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো তো অ্যাটলিস্ট তো পড়াই দিচ্ছি। এইগুলা ক্লাস শেষে এই পিডিএফটা যে একবার পড়তে পারবা, যারা এই ক্লাসটা দেখার পরে পিডিএফ পড়তে পারবা ভাইয়া, আমি বিশ্বাস করি তোমার এখান থেকেই ভাইয়া ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। আচ্ছা, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী দেখো, এই যে আমার পথ এখনো শেষ করিনি, আরো কিছু প্রশ্ন দিয়ে রাখছি নিচে এখানে। তো তাহলে চলো সেই প্রশ্নগুলো আমরা আরো একটু সুন্দরভাবে সলভ করার চেষ্টা করি। আরো এখানে প্রশ্ন দিয়ে রাখছি, তাহলে দেখো কি কি বলছে এখানে ভাইয়ারা। আচ্ছা, তো এইখানে বলছে ভাইয়া যে কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? তারুণ্যকে, সত্যকে, রাজভয়কে নাকি লোকভয়কে? তাহলে কাজী নজরুল ইসলাম নমস্কার জানিয়েছেন কোনটাকে ভাইয়া? তিনি কিন্তু সত্যকে নমস্কার জানিয়েছেন। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? না, তুমি বারবার তো ভুল করে তুমি সত্যকে পাবা না। তুমি একটা জিনিস কি, তুমি ভুল করছো, সেখান থেকে তুমি একটা শিক্ষা নিছো, তাহলেই তো তুমি ভুলের মধ্যে দিয়ে সত্যকে খুঁজে পাবা, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ভুলের মধ্যে দিয়ে আমরা সত্যকে কিভাবে খুঁজে পাবো? ভুল থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। তারপরে বলছে নিচের কবিতাংশটি পড়ো, পড়ে প্রশ্নের উত্তরগুলো দাও। আসো তাহলে কবিতা একটু পড়ি, কি বলছে এখানে। তো এইখানে আমাদেরকে বলছে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমার পথ প্রবন্ধের যে যে বাক্যে কবিতাংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা হলো। তাহলে কোন কোন বাক্যে প্রতিনিধিত্ব করে আসো একটু পড়ার চেষ্টা করি। নিচে কি কি বলছে? যে আমার পথ দেখাবে সত্য, তারপরে বলছে নমস্কার করছি সত্যকে, এটা ঠিক আছে। এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম, এই যে এই 2 আর 3 সঠিক হবে, 2 আর 3 সঠিক হবে এখানে। এরপরে দেখো উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো, এই উক্ত প্রতিনিধিত্বের কারণটা কি? কারণ সত্যটা হলো ভাই সুন্দরতম। ঠিক আছে, এটা সত্যই হচ্ছে মুক্তির পথ এবং সত্যই হচ্ছে আলোর দিশারি। তার মানে তিনটাই কিন্তু ঠিক, তার মানে 100% সবগুলাই রাইট, সবগুলাই রাইট। এখানে একটু আমরা দাগায় ফেলি, সবগুলাই কিন্তু এখানে আমাদের ঠিক হয়ে যাচ্ছে। এরপরে আসো ভাইয়া, এরপরে যদি আমরা একটু করে দেখি 30 নাম্বার প্রশ্ন। 30 নাম্বার প্রশ্নে কি বলছে? উপরে চলে গেল, আসো একটু নিচে নামাই নেই। আচ্ছা, আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরালম্বন, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যে এই পরালম্বন আমাদের কি করে তুলেছে?
পরাবলম্বন অবশ্যই আমাদের নিষ্ক্রিয় করে তুলেছে না, বিলাসিত কখনোই করে নাই, আমাদেরকে দাস করে তুলতেছে, মানে পরাবলম্বন আমাদের কি করতেছে, নিষ্ক্রিয় এবং হচ্ছে আমাদের দাস বানিয়ে রাখতেছে। তার মানে সঠিক উত্তর কোনটা বলতো, 1 এবং 3। সঠিক উত্তর এখানে এই যে দেখো এখানে কোনটা হবে, 1 এবং 3 হবে। এরপর আসো 31 নম্বর প্রশ্নে আসো, একটু দেখি কি বলছে। আচ্ছা, 31 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে ডোন্ট কেয়ার ভাব আনে উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে। তাহলে কি নজরুলের ভয়হীনতা? না না, ভয়হীনতা, নজরুলের ভয়হীনতা বলেছে না, এটা না। এখানে বলছে যে সত্যে বলিয়ান হয়, এটা ঠিক আছে। তারপরে বলছে নিজের প্রতি এই যে অগাধ বিশ্বাস, তার মানে এটা ঠিক আছে, এই দুটো ঠিক হবে। তার মানে 2 এবং 3, এখানে সঠিক উত্তর হচ্ছে ভাইয়া আমাদের 2 এবং 3। এরপরে দেখো যেটা বলছে যে ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো, কিভাবে আমরা ভুলের মধ্যে সত্যকে, কি বলছে, কিভাবে আমরা ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় কি, আপনি এটা আমরা বুঝবো। সঠিক উত্তর দেখো এই যে বলছে ভুল থেকে শিক্ষা নেওয়া, ডেফিনেটলি তোমাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। বিনয়ী হওয়া, আত্মসচেতন হওয়া, বিনয়ী হওয়াটা এর সাথে খুব একটা যাচ্ছে কি, বিনয়ী হওয়াটা খুব একটা যাচ্ছে না, তার মানে আত্মসচেতন হওয়া এটা যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে 1 এবং 3। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে আসো যে কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে, মানে কোনটাকে তুমি চাইলে অহংকার বা স্পর্ধা বলতে পারবে না। দেখো, সদালাপ, মিথ্যা বিনয়, মিথ্যা দণ্ড, স্পষ্ট কথা, এটা হচ্ছে স্পষ্ট কথা। কারণ স্পষ্ট কথা তুমি যদি বলো ভাইয়া, এটাকে কিন্তু ভাই আমরা অহংকার বা স্পর্ধা বলতে পারি না, ঠিক আছে, এটাকে আমরা অহংকার বা স্পর্ধা বলতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করে ফেললাম। এরপরে আমরা চলে যাব রেইনকোটের মধ্যে। সবাই একটু কমেন্ট করে জানাও এই ফাঁকে যে আসলে ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। ওকে, অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া শুধু রিডিং পড়ে যাচ্ছেন, তো এরকম মনে হচ্ছে কিনা একটু চাইলে কমেন্ট করে জানাইতে পারো। আচ্ছা দেখো, আমরা রেইনকোট নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই বলি রেইনকোটটা কে লিখছে ভাইয়া, আখতারুজ্জামান ইলিয়াস। এই নামটা সুন্দর করে মুখস্থ করবা এবং তার জন্ম সুন্দর করে পড়বা, তার মৃত্যু সুন্দর করে পড়বা, কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে। তো ওকে, তো চলো তাহলে শুরু করে দেই রেইনকোট। তো দেখো কি বলছে রেইনকোট থেকে। রেইনকোট গল্পের লেখক, প্রথম প্রশ্নটা দিয়ে রাখছে যে রেইনকোট গল্পের লেখককে। আশা করি এখন আমরা এটা সবাই পাবো, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তো ইনি হচ্ছে রেইনকোট গল্পের লেখক। এরপরে বলছে যে লেখক কোথায় জন্মগ্রহণ করেন, লেখক হচ্ছে এই যে বেসিক্যালি রংপুরের এই যে গাইবান্ধাতে জন্মগ্রহণ করছে, গাইবান্ধাতে জন্মগ্রহণ করছে। রেইনকোট মূলত, এটা খুব ভালো একটা প্রশ্ন যে রেইনকোট মূলত কি, এটা কি একটা গল্প, আত্মকথামূলক স্মৃতিচিত্র, নাটক নাকি উপন্যাস? তো এটা ভাইয়া কি বলতো, এটা হচ্ছে একটা আত্মকথামূলক স্মৃতিচিত্র। যেহেতু ছোটবেলার স্মৃতিগুলা এই তোমার গল্পের মাধ্যমে ফুটে ওঠে, এই জন্য আমরা বলতে পারি এটা এটা হচ্ছে একটা আত্মকথামূলক স্মৃতিচিত্র। এরপরে বলছে গল্পের প্রেক্ষাপটে কোন ঋতুর সাথে সম্পর্কিত। তো তুমি যদি ভালো মতো দেখো, এই গল্পের প্রেক্ষাপটটা কিন্তু ভাইয়া বর্ষা ঋতুর সাথে সম্পর্কিত। বাবার আনা রেইনকোটের রং কেমন ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বাবার আনা রেইনকোটের রংটা ছিল কিন্তু ভাইয়া হলুদ, মনে রাখবা এটা। এরপর দেখো, রেইনকোটটি কার জন্য আনা হয়, বলো তো এটা কার জন্য আনা হয়, ছোট ভাইয়ের জন্য, ছোট বোনের জন্য, প্রতিবেশীর জন্য নাকি বন্ধু? বন্ধু হচ্ছে না, প্রতিবেশী হচ্ছে না, কারণ কেউ বন্ধু বা প্রতিবেশীর জন্য নর্মালি আনে না, ভাই বা বোন এই দুইটা একটা হবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু উত্তরটা হচ্ছে ছোট বোনের জন্য নিয়ে আসছে। গল্পে রেইনকোটের প্রতীকটা কি, দারিদ্র, ভ্রাতৃত্ব ও মায়া, ক্ষমতা নাকি বিদ্রোহ? তো এখানে রেইনকোটের প্রতীক হচ্ছে ভ্রাতৃত্ব ও মায়া। এরপরে আসো, লেখক কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান, লেখক কোন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান, লেখক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান। কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রেইনকোটে বৃষ্টির শব্দ লেখক কিভাবে ফুটিয়ে তোলেন? আচ্ছা, বৃষ্টির শব্দ কিভাবে ফুটিয়ে তুলছেন, ভালো একটা প্রশ্ন ভাইয়া, পরীক্ষা আসতে পারে। সংলাপের মাধ্যমে, অনুকরণ ধ্বনির মাধ্যমে, ছড়ার মাধ্যমে নাকি মৌনতার মাধ্যমে? তো এটা মনে রাখবা, এটা হচ্ছে অনুকরণ ধ্বনির মাধ্যমে কিন্তু তিনি এটা ফুটিয়ে তুলেছেন। গল্পে ডোবা রাস্তা দিয়ে উল্লেখিত আতঙ্ক, দেখো ওই যে আমরা যখন গ্রামে থাকি, গ্রামে যদি রাস্তাগুলো ডুবে যায় আমাদের কিন্তু একটা আতঙ্ক থাকে, হ্যাঁ সাপেরও আতঙ্ক থাকে, তারপরে জোক এটাও থাকে। বাট এই গল্পের আলোকে এটা কিন্তু কাদাও হবে না, মশাও হবে না, সাপও হবে না, এটা সঠিক উত্তর হবে জোক। কিসের আতঙ্ক ছিল এখানে, এই রেইনকোট গল্পে জোকের আতঙ্ক ছিল। লেখকের শৈশব কোথায় কাটে, লেখকের শৈশব কাটে কিন্তু হ্যাঁ গ্রামে কাটে, কোথায় কাটে, গ্রামে কাটে। এই জন্যই কিন্তু তিনি এই যে রেইনকোটটা কিন্তু লিখেছেন, ওকে, ওই ইয়াগুলাকে কাজে লাগিয়ে। এরপরে দেখো, ইলিয়াস কোন উপন্যাসের জন্য বিখ্যাত ছিল, খুবই ডেঞ্জারাস একটা প্রশ্ন ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া, খুব ভালো মতো মনে রাখবা যে এই আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে, এই আখতারুজ্জামান ইলিয়াস সে কোন উপন্যাসের জন্য বিখ্যাত ছিল, খুবই কড়া একটা নাম, দেখো এই যে চিলেকোঠার সিপাই, খুবই সুন্দর একটা নাম, চিলেকোঠার সিপাই, তাহলে এটা হবে সঠিক উত্তর। এরপরে বলছে রেইনকোট ভাষার বৈশিষ্ট্য, এটা কি শুদ্ধ সাহিত্যমূলক, খেলায় খেলায় গল্পধারা, রূপক ধর্মী নাকি প্রমিত ক্লাসিক? তাহলে রেইনকোট ভাষার বৈশিষ্ট্যটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে খেলায় খেলায় গল্পধারা।
সঠিক উত্তর কোনটা? খেলায় খেলায় গল্পধারা। মুখস্থ করে ফেলো, একবারই মুখস্থ করে ফেলো, সারা মুখস্থ করতে হবে এই জিনিসগুলো। এরপরে আসো, গল্পে বৃষ্টির পাশাপাশি উল্লেখিত গন্ধ, তাহলে ওই যে বৃষ্টির পাশাপাশি কি কাদামাটির গন্ধ আসতো, ওখানে কিসের গন্ধ আসতো? কাদামাটির গন্ধ আসতো। তাহলে সঠিক উত্তর হবে কাদামাটি। লেখক কোন সালে মৃত্যুবরণ করেন? তাহলে সুন্দর মতো মনে রাখবা, লেখক 1997 সালে মৃত্যুবরণ করছে। ঠিক আছে, লেখক 1997 সালে কিন্তু মৃত্যুবরণ করে। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করে? 1997 সালে মৃত্যুবরণ করে। রেইনকোট গল্পে রবি ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? এই প্রশ্নটা অনেকবার আসে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। তাহলে কোন কবিতার উল্লেখ আছে? শেষের কবিতা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঠিক আছে, কথা, নাকি হচ্ছে নৃতন জোয়ার? তো এটা হচ্ছে ভাইয়া বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটার কিন্তু উল্লেখ আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, গল্পের লেখকের মা কি নিয়ে চিন্তিত ছিলেন? খাবার, পোশাক, সন্তানদের ভিজে না যাওয়া, নাকি স্কুল? তাহলে সন্তানদের ভিজে না যাওয়া নিয়ে তিনি কিন্তু ভাইয়া টেনশনে ছিল। ছোট বোন রেইনকোট পেয়ে কি করে? কাঁদছে? না না ভাইয়া, দেখো ছোট মানুষ, সে কি রেইনকোট পেলে কাঁদবে? নাচানাচি করছে? চুপচাপ? নাকি দেখো এই যে এটা হচ্ছে না, চুপচাপও ছিল না, কাঁদেও নাই, যেহেতু ছোট মানুষ, সে একটা রেইনকোট পাইছে, তার মানে সে ড্যান্স দেবে, সে কি করবে? নাচানাচি করবে। সঠিক উত্তর হবে নাচ। ওকে ফাইন। এরপরে আসো, পরবর্তী প্রশ্ন চলে যাই। গল্পে কাদামাটি কোন অনুভূতির প্রতীক? দেখো কাদামাটি মানে যখন তোমার হচ্ছে মাটির ঘ্রাণ, কাদামাটি, এই কথাগুলো আসবে, তখন কিন্তু তোমার ভাই এখানে শৈশবের যে তোমার স্মৃতিচারণ এটা হবে। তার মানে শৈশবের যে সরলতা আছে এটা কিন্তু ফুটে উঠবে। তার মানে সঠিক উত্তর কি বলতো? সঠিক উত্তর হচ্ছে ভাইয়া শৈশবের সরলতা। এরপর দেখো, লেখক রেইনকোট পরে কোথায় যেতে চায়? আমার এখানে একটা জিনিস মনে পড়লো, তো ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম ভাই, তখন কি হতো যে আমরা ধরো যে বাইরে একটু বৃষ্টিতে যে একটু দৌড়ঝাঁপ করবো, একটু লাফালাফি করবো, তো আম্মুরা বলতো যে না বাবা বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি যাইও না, বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর সর্দি কাশি হবে। তো ওই সময় এমন মানে মনে হইতো, আব্বুর যেহেতু একটা বাইক ছিল, তো ওই বাইকের রেইনকোট ছিল, তো আমার মনে হইতো যে তারা রেইনকোট পরে একটু বাইরে যাই, একটু বৃষ্টিতে ভিজি, তাহলে তো আমার শরীরে তো বৃষ্টি লাগতেছে না, এবং বাইরে আমি এনজয় করতে পারতেছি, একটু দৌড়ঝাঁপও করতে পারতেছি, এবং বৃষ্টিও লাগতেছে না। তো এই স্মৃতিগুলো একটু মনে পড়তেছে, রেইনকোটের ব্যাপারটা মনে পড়তেছে। তার মানে এখানে দেখো যে বলছে যে লেখক রেইনকোট পরে কোথায় যেতে চায়। তো ওই যে আমার এই জিনিসটা মনে পড়েছে, আমি যেমন ওই যে আমার একটু মনে হইতো যে রেইনকোট পরে একটু বাইরে যাই, তাহলে বৃষ্টি লাগলেও সমস্যা হবে না। তো লেখক কিন্তু ওই দেখো তার অনেক আগেই কিন্তু তার এই ভাবনাটা চলে আসছে যে আমি রেইনকোট পরে বাইরে যাবো, তাহলে বৃষ্টিতে ভিজবো না। তো এই জন্যই কিন্তু যে বলছে যে লেখক রেইনকোট পরে বৃষ্টিতে দৌড়াদৌড়ি করতে চাইছে, বৃষ্টিতে খেলাধুলা করতে চাইছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে বৃষ্টির ভিতর দৌড়াতে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, গল্পে বাবার পেশা, বাবার পেশা কি ছিল? আচ্ছা, বাবার পেশা ছিল সরকারি কর্মচারী। রেইনকোট প্রথম কোন পত্রিকায় ছাপা হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। সো এটা ছাপা হয় প্রথমে বংশানুক্রমে ছাপা হয়। এরপর দেখো, লেখকের মতে বৃষ্টি মানে, বৃষ্টিটা কি দুর্যোগ, বিরক্তি, আনন্দ ও স্মৃতি, নাকি কাজ বন্ধ? তার মানে এটা হচ্ছে ভাইয়া আনন্দ ও স্মৃতি। গল্পে কোন প্রাণীর ডাক শোনা যায়? যেহেতু গ্রামে ছিল, কাদামাটির ঘ্রাণ ছিল, তার মানে সেখানে অবশ্যই ব্যাঙের ডাক শোনা যাইতো। ওকে, আচ্ছা। এরপর দেখো, যেটা বলছে যে রেইনকোট কোন সাহিত্য ধারায়, এই যে খুব ভালো একটা প্রশ্ন হয়, এটা কোন সাহিত্য ধারায়? রোমান্টিক, ঐতিহাসিক, স্মৃতি চিত্রাত্মক, নাকি ভৌতিক? যেহেতু এখানে আমাদের যে স্মৃতিগুলো মনে পড়তেছে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি এটা হচ্ছে আমাদের স্মৃতি চিত্রাত্মক। ওকে, আশা করি বুঝতে পারছো, এখানে সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে, চাইলে পরবর্তীতে তুমি একটু মিলাই নিতে পারবা। এরপরে আসো, আমরা পরবর্তী যে গদ্যটা আছে ভাইয়া, যেটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, আমরা সেখানে চলে যাই। তো এবার দেখো আমরা বিলাসী নিয়ে আলোচনা করব, বিলাসী নিয়ে আলোচনা করব। এই বিলাসী কে লিখছে ভাইয়া? দেখো এই বিলাসী লিখছে কিন্তু ভাইয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একইভাবে কি পড়বা, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মটা একটু দেখবা, এ কত সালে মৃত্যুবরণ করছে এটা একটু দেখবা, আর স্পেশালি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ এনার সবগুলো কথা একবার করে দেখে যাবা, কারণ ওই দুইটা জিনিস থেকেই তুমি একটা প্রশ্ন কমন পেতে চলেছো, আমার মনে হয় চলে আসবে। এবং আরেকটা প্রশ্ন আসবে, তোমার যে গদ্যগুলো আমি তোমাকে পড়াচ্ছি, তোমাকে সব মিলে 6টা গদ্য পড়াবো, ঠিক আছে, অলরেডি 3টা পড়াইছি, 4 নম্বরে এখন চলে আসছি, ল্যান্ড করছি 4 নম্বরে, বিলাসী পড়াচ্ছি। তো সবগুলোতে দেখো আমি এই একটা কমন টাইপের প্রশ্ন রাখছি যে কোন ধারায় রচিত, বা ওই গল্পটার মধ্যে কি ফুটে উঠছে, ওইটা কি রোমান্টিক, ওইটা কি ঐতিহাসিক, ওইটা কি স্মৃতিচিত্রাত্মক, নাকি ভৌতিক? এই টাইপের তুমি একটা প্রশ্ন কমন পাবা, এই টাইপের একটা প্রশ্ন তুমি কমন পাবা। তো এই টাইপের যদি একটা প্রশ্ন তুমি কমন পাবা, আমি তোমাকে বলেই দিলাম, তো এই জন্য এই প্রশ্নগুলো একটু করে পড়ে ফেলবা, ঠিক আছে, ভালো মতো পড়ে ফেলবা এই টাইপের প্রশ্নগুলা। তো এবার আসো তাহলে আমরা একটু বিলাসী নিয়ে পড়াশোনা শুরু করে দেই। তো এখানে কি বলছে দেখো, যে বিলাসী গল্পের লেখককে, তাহলে শুরুতেই বললাম যে বিলাসী গল্পের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, কথকের ডাকনাম কি? শশী, ন্যাড়া, মতি, নাকি হচ্ছে কেশব? তাহলে এই যে কি বলছে, কথকের ডাকনাম ছিল ভাইয়া ন্যাড়া। কথকের ডাকনাম কি ছিল বলতো? ন্যাড়া ছিল। আচ্ছা, গল্পে বিলাসীর স্বামীর নাম কি? গল্পে বিলাসীর স্বামীর নাম কি? নরেন্দ্র, মৃত্যুঞ্জয়, কেশব, নাকি গণেশ?
তাহলে গল্পে বিলাসীর স্বামীর নাম ছিল মৃত্যুঞ্জয় ছিল, ঠিক আছে। এখন বলছে মৃত্যুঞ্জয়ের ডাক্তারি ওঝা কাকে বোঝায়, এটা আসলে ওঝাকেই বোঝায়। এরপরে দেখো বিলাসীর পরবর্তী যাই, দেখো পরবর্তী প্রশ্ন আশা করি দেখা যাচ্ছে এখন। এই যে বিলাসীর পিতৃ পেশা, তার মানে বিলাসীর পিতার পেশা কি ছিল? বিলাসীর পিতার পেশা ছিল তিনি একজন সাপুড়ে ছিলেন। কি ছিলেন ভাইয়া? সাপুড়ে ছিলেন। মৃত্যুঞ্জয় কি পান করে মারা যায়? মৃত্যুঞ্জয় কি পান করে মারা যায়? দুধ পান করে মারা যায়, সাপের বিষ পান করে মারা যায়, মদ নাকি পানি পান করে মারা যায়? মৃত্যুঞ্জয় সাপের বিষ পান করে কিন্তু মারা যায়। অন্নপাপ শব্দটি দ্বারা আসলে কি বোঝায়? খাদ্যের অভাব, খাদ্যের অন্যায় ব্যবহার, উপবাস, আর এটা হচ্ছে তৃপ্তি। অন্নপাপ শব্দটি দ্বারা আসলে বোঝায় খাদ্যের অন্যায় ব্যবহার। দেখো এইখানে পড়াইতে এসে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে পড়ে গেল। এখানে যখন একটা শব্দ বলছে উপবাস, একটা শব্দ বলছে। সো আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন স্কুলে পড়ি, ঠিক আছে, আমরা যখন স্কুলে পড়ি, সরকারি স্কুলে পড়াশোনা করতেছি, তো বয়েজ স্কুল যেটা বলে, প্রত্যেকটা জেলায় যে স্কুলগুলো থাকে, ঠিক আছে। তো আমি আমার জেলার মধ্যে যে বয়েজ স্কুল, সেখানে আমরা পড়াশোনা করতেছি। তো তখন ছোট বাচ্চা আমরা অনেকগুলা জিনিসই ধরো যে বুঝি না। তো আমাদের ক্লাসে আমাদের এক টিচার আমাদেরকে এরকম পড়াইতেছিলেন। তো ওটা মনে হয় সমাজ একটা সাবজেক্ট ছিল, বাংলাদেশের বিশ্ব পরিচয়, যে আমরা সবাই মানুষ, ঠিক আছে। তো এরকম একটা টপিক ছিল, এক রিডিং পড়তে বলবে। তো স্যার আসলে প্রশ্ন করলো, স্যার বললো যে তোমরা কে রিডিং পড়তে চাও, একটা হাত তোলো। তো আমার একটা বন্ধু সুন্দরভাবে সে হাত তুললো, আমার একটা বন্ধু সে সুন্দরভাবে হাত তুললো যে আমি পড়তে চাই, ঠিক আছে। তো ও রিডিং পড়তেছে এভাবে যে পড়লো এক লাইন, মানে পড়লো অনেকক্ষণ পড়লো, পড়ার পরে মাঝখানে এসে এক লাইন পড়তেছে এরকম যে আমরা সবাই মানুষ, তাই আমাদের একসাথে, ওইখানে ছিল যে বসবাস করা উচিত। এখন সে বলতেছে যে আমরা সবাই মানুষ, তাই আমাদের সকলের একসাথে সহবাস করা উচিত। তো ও আসি আর কি তখন, মানে এটা অথবা স্লিপ অফ মিস্টেক সে বলে ফেলছে যে আমাদের সকলের একসাথে সহবাস করা উচিত। তো যখন সে এই কথাটা বলছে, পুরা ক্লাস তো আমরা হেসে উঠছি, এবং সে হয়তো তখন বুঝতে পারেনি সে ক্রিয়া হয়ে গেছে, পরে টিচারও তো হাসতেছে, এরকম একটা অবস্থা। তো এই যে উপবাস শব্দটা দেখে মনে পড়লো ওকে, ও তখন বলে ফেলছিল যে আমরা সবাই মানুষ, তাই আমাদের একসাথে সহবাস করা উচিত। তো এই শব্দটা দেখে এই কথাটা মনে পড়লো আর কি। ওকে, আচ্ছা। তো কি ঘুমায় পড়ছো নাকি রে তোমরা? ওকে, এ তোমাদের একটু বিনোদন দিলাম। ওকে, আসো আসো আসো, পরবর্তী আরো অনেক কিছু পড়তে হবে। ঝিমাই বললে হবে না, অনেকক্ষণ ক্লাস করতে হবে। আসো একটু সবগুলো জিনিস পড়ে ফেলি। দেখো কি বলছে, বিলাসী কতদিন বেঁচে থাকে স্বামী মৃত্যুর পরে? ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া। তো স্বামী মৃত্যুর পরে সে কিন্তু ভাইয়া প্রায় 7 দিন বেঁচে ছিল। কতদিন বেঁচে ছিল? 7 দিন বেঁচে ছিল। বিলাসীর আত্মহত্যার প্রতীকী তাৎপর্য, প্রেম ছিল, সামাজিক নিষ্ঠুরতা, স্বাধীনতা, নাকি ধর্মীয় কুসংস্কার? আচ্ছা, বিলাসীর আত্মহত্যার প্রতীকী তাৎপর্য হচ্ছে সামাজিক নিষ্ঠুরতা ছিল। কি ছিল ভাইয়া? সামাজিক নিষ্ঠুরতা ছিল। এরপরে বলছে খুড়ামশাই বাগান দখল করেন কত আনা? 8 আনা, 16 আনা, 12 আনা, নাকি 4 আনা? তাহলে খুড়ামশাই, এটা ভালো একটা প্রশ্ন ভাইয়া, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে খুড়ামশাই বাগান দখল করেন 16 আনা বাগান দখল করছেন। কথকের মাদুলি কবচ কোথায় যায়? কথকের মাদুলি কবচ কোথায় যায়? নদীতে, কবরে, মহাজনের কাছে, নাকি দোকানে? তো তাহলে কথকের মাদুলি কবচ কোথায় যায়? এটা হচ্ছে কবরে যায়। এরপরে পরবর্তী প্রশ্নে আসো, বিলাসীর বিষ হরির আজ্ঞা বোঝায়। আজ্ঞা কি বোঝায় ভাইয়া? যে সাপের রাজা, লোক বিশ্বাস, ডাক্তারের প্রেসক্রিপশন না, এটা তোমার হচ্ছে লোক বিশ্বাস বোঝায়। গল্পে তিলাপোকা হস্তি উপমা কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? এটা তোমাকে একটু জানতে হবে, যে সমাজের ব্যর্থতা, টিকে থাকার যুক্তি, ধন সম্পদ, নাকি ধর্ম? তো এইটা ভালো একটা প্রশ্ন। এবং দেখো কি বলছে, যে গল্পে তিলাপোকা হস্তি উপমা এটা কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? টিকে থাকার যুক্তি, এই প্রসঙ্গে কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপরে বলছে বিলাসীর প্রথম প্রকাশিত হয়, এইটা খুব ভালো একটা প্রশ্ন ভাইয়া, যে বিলাসী প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা মনে রাখবা, এটা হচ্ছে কল্লোল পত্রিকা। খুবই গুরুত্বপূর্ণ, কল্লোল পত্রিকায় কিন্তু ভাই এটা প্রথম প্রকাশিত হয়। গল্পের প্রধান বিষয়টা কি? গল্পের প্রধান বিষয় কি? ধনী গরিব বৈষম্য, শ্রেণী বৈষম্য ও ভালোবাসা, দেশপ্রেম, নাকি নারী স্বাধীনতা? তো এই গল্পের প্রধান বিষয় হচ্ছে যে শ্রেণী বৈষম্য ও ভালোবাসা, শ্রেণী বৈষম্য ও ভালোবাসা। আচ্ছা, এরপর বলছে আমাদের কথকের আসল নাম কি? গৌর, অচিন্ত কুমার, রাজ, নাকি বিপিন? তাহলে এখানে তুমি মনে রাখবা যে কথকের আসল নাম ছিল হচ্ছে এই যে অচিন্ত কুমার। বিলাসী কোন জাতের মেয়ে? সে হচ্ছে বেদে বা সাপুড়ে জাত, এটা ছোট সঠিক উত্তর এখানে। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সময় কতজন ওঝা সেখানে উপস্থিত ছিল? কতজন ওঝা উপস্থিত ছিল? 4 জন ওঝা সেখানে উপস্থিত ছিল। গল্পে শাস্ত্র মতে সে নরকে গিয়াছে, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? সেটা কিন্তু ভাইয়া বিলাসীর সম্পর্কে বলা হয়েছে, যে সে নরকে গিয়েছে। আচ্ছা, বিলাসীর কেন্দ্রস্থ সামাজিক নির্মমতা
বিলাসীর কেন্দ্রস্থ সামাজিক নির্ভরতা কেমন ছিল? শিক্ষা, চিকিৎসা, বর্ণ বৈষম্য নাকি রাজনীতি? এটা হচ্ছে ভাইয়া বর্ণ বৈষম্য। কতকের পেশা কি ছিল? তো কতকের পেশা ছিল হচ্ছে, দেখো, এই ডাক্তার, শিক্ষক, বাউল গায়ক নাকি উকিল? এটা হচ্ছে ভাইয়া বাউল গায়ক ছিল। মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়কে সাপকে তুলনা করা হয়, এটা কিসের সাথে তুলনা করা হয়েছে দেখো তো একটু করে। এটা হচ্ছে মৃত্যুর দূত হিসেবে কি করা হয়েছে ভাইয়া? তুলনা করা হয়েছে। গল্পে প্রেমের গৌরব কার চোখে দেখা যায়? প্রেমের গৌরব কার চোখে দেখা যায়? এটা অবশ্যই কি হবে ভাইয়া? এই যে গল্প কথকের চোখে দেখা যায়। বিলাসী মৃত্যুকালে কথককে, এই যে বিলাসী, এটা এখানে ওঠানে নিচে চলে আসছে। বিলাসী মৃত্যুকালে কথককে কি দিব্যি দেয়? কথককে কি দিব্যি দেয়? ধর্ম পালন, সাপ খেলা ছেড়ে দিতে, টাকা জমা রাখতে নাকি বিয়ে করতে? তো তাকে সাপ খেলা ছেড়ে দিতে এইটার দিব্যি দেয়, ঠিক আছে, এইটার দিব্যি দেয়। শরৎচন্দ্রের সাহিত্য ধারা, ওই যে সেম একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এটা ভাইয়া। তাহলে শরৎচন্দ্রের এই সাহিত্য ধারায় কি ফুটে উঠেছে? শরৎচন্দ্রের এই সাহিত্য ধারায় কি ফুটে উঠছে? প্রতীক ধর্মী, সমাজ সমালোচনামূলক মানবতাবাদ, আধি আদি ভৌতিক নাকি হচ্ছে বিজ্ঞান কল্প? তো এই শরৎচন্দ্রের সাহিত্য ধারায় এখানে ফুটে উঠছে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, এটা হচ্ছে সমাজ সমালোচনামূলক মানবতাবাদ। এই জিনিসগুলো কিন্তু ভাইয়া এখানে ফুটে উঠছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের এখানে। তো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এখান থেকে একটু বলে দেই, বা তোমাদের একটু প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। এই জায়গাটা ফাঁকা আছে, এখানে একটু আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে যদি একটা প্রশ্ন তোমাদের করি এরকম যে, বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই বিলাসী বিলাসী যে গল্পটা আছে, এই বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত, তাহলে বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা মনে রাখবা, ভারতী। এটা হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর যদি বলে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? এই যে বিলাসী গল্পে যে মৃত্যুঞ্জয় ছিল, মৃত্যুঞ্জয়, ঠিক আছে, মৃত্যুঞ্জয় বানানটাই তো ভুলে গেলাম। মৃত্যুঞ্জয়, ঠিক আছে, মেবি মেবি ঠিক আছে, মৃত্যুঞ্জয়। তো এই মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো ভাইয়া? মনে রাখবা, এ হচ্ছে থার্ড ক্লাসে পড়তো। কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। এরপরে যদি তোমাকে একটা প্রশ্ন করে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, তো এটা মনে রাখবা যে তিনি 1876 সালে কিন্তু জন্মগ্রহণ করছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হচ্ছে তার জন্মসাল, জন্মসাল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এরপরে তোমাকে যদি বলে যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব বলতে কি ব্যবহৃত হয়েছে? যদি এটা কোনো প্রশ্ন আসে যে এটা বোর্ড পরীক্ষায় একবার আসছিল যে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি শব্দে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, মনে রাখবা এটা একটু করে। তারপরে আরেকটা প্রশ্ন যদি তোমাকে বলে যে ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ ছিল? ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ, স্কুলে যাতায়াতের পথ, ঠিক আছে, যাতায়াতের পথ কত ক্রোশ ছিল? মনে রাখবা, এটা হচ্ছে 2 ক্রোশ ছিল। তাহলে স্কুলে যাতায়াতের পথ ছিল 2 ক্রোশ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাকে যদি বলে যে রম্বার কাদি শব্দের অর্থটা কি? অর্থটা কি? যদি এই টাইপের একটা প্রশ্ন, শব্দ থেকে আসছে যদিও এটা, যে রম্বার কাদি, এই রম্বার কাদি শব্দের অর্থটা কি? এই রম্বার কাদি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কলার ছড়া। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় কলার ছড়া বলা হয়, ঠিক আছে। আই থিঙ্ক এটা ওই যে আমাদের গ্রামে দেখো না যে আমরা বলি না কলার যে ছাল বা বাকল, যেটাকে আমরা অনেক সময় কলার ঢোঙাও বলে থাকি গ্রামগুলোর মধ্যে, তো ওটাকে বেসিক্যালি এখানে কলার ছোড়া মেবি বলা হয়েছে। একটু দেখে নিবা এই জিনিসটা। এরপরে তোমাকে দেখো এখান থেকে এই টাইপের প্রশ্নগুলাই তোমাকে বলতে পারে। এবং আরেকটা প্রশ্ন যদি আমি তোমাকে এখানে বলি যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়টা তোমাকে বললাম যে, তো বললাম না থার্ড ক্লাসে পড়তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো যে, মনে করো একটা প্রশ্ন বলছে তোমাকে যে ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? এটা ক নম্বরে আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে যে ন্যাড়া ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে, পরীক্ষার ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? হুমায়ুনের পিতার নাম কি লেখে বলতো? হুমায়ুনের পিতার নাম লেখে তোগলক খা। কি লেখে ভাইয়া? তোগলক খা। আশা করি এটাও বুঝতে পারছো যে ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম লেখে তোগলক খা। তো এই টাইপের যদি প্রবলেম গুলো আসে ভাইয়া, আশা করি তোমরা পারবা এগুলো, কোনো চাপ নেওয়ার কিছু নাই। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, দেখবা যে প্রশ্ন কমন চলে আসতেছে, প্রশ্ন তোমাদের কমন চলে আসতেছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, তাহলে আসো আমরা এবার একটু করে দেখি যে পরবর্তী আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা একটু করে সেখানে চলে যাওয়ার চেষ্টা করি। দেখো কি বলছে।
আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী আমাদের যে গদ্যটা আছে এটা তো শেষ করে ফেললাম আমরা। এবার আমরা হচ্ছে মাসি পিসিতে চলে যাব। তো মাসি পিসি কে লিখছে এটা আমাকে শুরুতেই একটু করে বলো তো, কমেন্ট করে আমাকে জানাই দাও যে মাসি পিসি কে লিখছে। সবাই জানো যে মাসি পিসি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে সেম ভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল পড়বা এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসাল পড়বা, জন্ম এবং হচ্ছে মৃত্যুসাল পড়বা। তো চলো তাহলে আমরা শুরু করি। মাসি পিসি কে লিখছে একটু সিম্পলি মনে রাখবা, যেখানে মতে মাসি পিসি, মতে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা চাইলে কিন্তু একটু ছন্দর মাধ্যমেও কিন্তু ভাইয়া মনে রাখতে পারি। যে আপনি আর কি সুযোগ আছে এখানে, বলো? কোনো সুযোগ নাই। দেখো কি বলছে, মাসি পিসি গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। পারবা? মাসি, এই যে মাসি পিসি গল্পে যে বলছে কি মানিকের জন্মসাল, মানে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মসাল চাচ্ছে। তো তার জন্মসাল মনে রাখবা একটু করে। তিনি 1908 সালে জন্মগ্রহণ করছে। কত সালে জন্মগ্রহণ করছে? 1908 সালে জন্মগ্রহণ করছে। লেখকের জন্মস্থান কোথায় ছিল? তো মনে রাখবা লেখকের অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান ছিল দুমকা। এটা হচ্ছে বিহারের দুমকাতে, বর্তমান ঝাড়খণ্ড, বর্তমান ঝাড়খণ্ড। গল্পে মাসি কার সম্পর্কীয়? মাসি মানে কি বোঝায়? মাসি মানে কি বোঝায় তোমার পারবা? মাসি মানে বড় বোনকে বোঝায়, ঠিক আছে? মাসি মানে কি বোঝায়? বড় বোনকে বোঝায়। আচ্ছা, আর পিসি অর্থ কি ভাইয়া বলো তো? পিসি অর্থ হচ্ছে বাবার বোন, পিসি অর্থ হচ্ছে বাবার বোন। তো গল্পের কেন্দ্রীয় দ্বন্দ্বটা কোথায়? প্রেম নিয়ে, ধর্ম নিয়ে, সম্পত্তি নিয়ে সংঘাত, নাকি রাজনীতি? এখানে কি কি ছিল? সম্পত্তি নিয়ে সংঘাত ছিল। এরপরে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মেইনলি বৈশিষ্ট্য কি ছিল? রোমান্টিক, বাস্তবতাবাদী, প্রতীকধর্মী, নাকি ভৌতিক? তিনি ছিল ভাইয়া বাস্তবতাবাদী ছিল, বাস্তবতাবাদী ছিল। তো মাসি পিসি গল্পের মূল প্রতিপাদ্যটা কি ভাইয়া? মাসি পিসি গল্পের মূল প্রতিপাদ্য হচ্ছে শিক্ষার গুরুত্ব, সম্পর্কের টানাপোড়েন, তারপর হচ্ছে দেশপ্রেম নাকি প্রযুক্তি? এটা হচ্ছে ভাইয়া সম্পর্কের টানাপোড়েন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, গল্পে গ্রাম বাংলার কোন দিকটা জীবন্ত? আচার অনুষ্ঠান, পারিবারিক কূটনৈতিকতা, কৃষিকাজ, নাকি মেলা? তো আমাদের গ্রামগুলোর মধ্যে তুমি দেখবা যে যখন এই যে একসাথে অনেকগুলো পরিবার থাকে তাদের মধ্যে একটা পারিবারিক কূটনৈতিকতা দেখা যায়। তাহলে এটা সঠিক উত্তর হবে পারিবারিক কূটনৈতিকতা। মাসি চরিত্রটি কেমন? মাসি চরিত্রটা কেমন ছিল? এটা ছিল ভাইয়া বিদ্রোহী স্বভাবের। আর পিসি চরিত্রটা কেমন? মনে রাখবা যে পিসি চরিত্রটা হচ্ছে কঠোর বাক্য বেই। তার মানে মাসি চরিত্র ছিল বিদ্রোহী স্বভাবের, আর পিসির চরিত্রটা ছিল কিরকম? কঠোর বাক্যবেয়ী। আশা করি এগুলো বুঝতে পারতেছো। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, গল্পে কৌতুক, গল্পে কৌতুক সৃষ্টির মাধ্যম গ্রামীণ শব্দ, চরিত্রদের কথোপকথন, শাস্ত্রীয় ভাষা, নাকি বিদ্রূপ? এটার উত্তর কি হবে? এটা হচ্ছে চরিত্রদের কথোপকথন। গল্পে কৌতুক সৃষ্টির মাধ্যমটা হচ্ছে চরিত্রদের কথোপকথন। এরপরে বলছে মানিকের প্রথম গল্প গ্রন্থ কোনটা? এই যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, তো এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প গ্রন্থ কোনটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখবা, মানিকের প্রথম গল্প গ্রন্থ হচ্ছে অতসী মামি, অতসী মামি। তাহলে মানিকের প্রথম গল্প গ্রন্থ হচ্ছে অতসী মামি। আশা করি এটাও বুঝতে পারছো। 14 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত? মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ, মোহাম্মদী, কালিকলম, নাকি মানভূমি? এটা হচ্ছে কালিকলম পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গল্পের লেখক গ্রামীণ কোন খেলাধুলার কথা উল্লেখ করেছেন? দড়ি লাফ, কাবাডি, নৌকা বাইচ, হাডুডু? তাহলে তিনি কাবাডি খেলার কথা উল্লেখ করেছিলেন এখানে। এরপরে আসতেছে মাসি পিসির ভাষার বৈশিষ্ট্য কেমন ছিল? উচ্চাঙ্গ, প্রাঞ্জল, আঞ্চলিক, প্রমিত, নাকি মিশ্রিত বা মিশ্র টাইপের ভাষা ছিল? এটা হচ্ছে প্রাঞ্জল আঞ্চলিক টাইপের ভাষা ছিল। গল্পের আঙ্গিক, তাহলে এই গল্প থেকে আমরা কি দেখতে পাই? এটা কি অধিবাস্তব ছিল, রূপক ছিল, বাস্তবধর্মী হালকা কৌতুক, নাকি অতি প্রাকৃত? এটা ছিল হচ্ছে বাস্তবধর্মী হালকা কৌতুক, এই টাইপের ছিল। এরপরে পরবর্তী প্রশ্ন চলে আসছে, দেখো 18 নম্বর। মানিক বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল এক সময় ডাক্তার, অভিযুক্ত ক্লার্ক, শিক্ষক, নাকি সাংবাদিক? মানিক বন্দ্যোপাধ্যায়ের এক সময় পেশা ছিল অভিযুক্ত ক্লার্ক। মাসি পিসি গল্পে দারিদ্র প্রসঙ্গ কিভাবে আসে? সামান্য, ছায়ার মতো প্রতিটি লাইন, নেই, নাকি বড় আকারে? এটা অবশ্যই ভাইয়া সঠিক উত্তর হবে ছায়ার মতো প্রতিটি কথাই কিন্তু এখানে দারিদ্রের একটা ছাপ ছিল। গল্পে পুরুষ চরিত্রদের ভূমিকায় কি দেখা যায়? গল্পে পুরুষ চরিত্রদের ভূমিকায় কি দেখা যায়? প্রাধান্য, পেছনের কুশীলব, নেতিবাচক, নাকি অনুপস্থিত? গল্পে পুরুষ চরিত্রদের ভূমিকায় দেখা যায় পেছনের কুশীলব।
তো তোমরা কি ক্লাসটা বুঝতে পারতেছো কিনা একটু আমাকে জানাই দিও। যেটা আমি তোমাদের শুরুতে বলছিলাম, আবারও মাঝখানেও বলি, বাংলা কিন্তু ভাইয়া এটা আমার পড়ানোর কথা না। তারপরেও আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এটা আমি অনেকক্ষণ অ্যানালাইসিস করে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলা বা কোনগুলো আসতে পারে অ্যানালাইসিস করে কিন্তু এই 500+ প্রশ্ন কিন্তু আমরা সমাধান করব। যেখানে ভাইয়া আমরা গদ্য থেকে কিন্তু 250+ প্রশ্ন সমাধান করতেছি এবং পদ্য থেকে কিন্তু ভাইয়া আরো 250+ প্রশ্ন সমাধান করতেছি, যেন আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কমন আসে। তো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু যারা ক্লাসটা করতেছো পরবর্তীতে আমাকে জানাই দিবা, যে তোমরা কমেন্ট করে বলবা, একটু জাস্ট আমাকে জানাবা যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, আচ্ছা। তো দেখো, মানিকের বাস্তবতাবাদকে কোন তত্ত্বে বলা হয়? কোন তত্ত্বে এটা বলা হয়েছে? এটা হচ্ছে ভাইয়া এই যে ফ্রয়েডীয় বাস্তবতাবাদ একটু মনে রাখবা। গল্পে হাস্যরসের সঙ্গে সঙ্গে কোন তীব্র বোধ জাগে? কোন তীব্র বোধ জাগে? এটা হচ্ছে বেদনা। মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যু সাল কত? তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করছে? 1956 সালে মৃত্যুবরণ করছে। একটু আগে জন্ম সালটা বলছিলাম, দেখো এই যে লিখে দিছিলাম সুন্দরভাবে, যে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করে এবং মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করছে? 1956 সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করছে। এরপরে দেখো, মাসি পিসি গল্পে গ্রামীণ নারীর কোন দিকটা সবচেয়ে পরিষ্কার ছিল? গ্রামীণ নারীর কোন দিকটা সবচেয়ে পরিষ্কার ছিল? অলসতা, স্বাবলম্বিতা, বিলাসিতা নাকি ভয়? তাহলে স্বাবলম্বিতা কিন্তু তার এই দিকটা ছিল কিন্তু। তো এই যে গল্পটা প্রধানত কি ছিল? ঐতিহাসিক, রোমান্টিক, ব্যঙ্গাত্মক, সামাজিক নাকি ভৌতিক? তাহলে এই গল্পটা প্রধানত ছিল হচ্ছে ব্যঙ্গাত্মক, সামাজিক টাইপের। আসো তাহলে পরবর্তী আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। সো দেখো তাহলে কি কি দিয়ে রাখছি এখানে, একটু প্রশ্নগুলো দেখো এবং পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাই দাও যে এই প্রশ্নগুলো তোমরা পারবা কিনা। আচ্ছা, তো এবার দেখো আমরা যে প্রশ্নটা এখানে পড়বো, যে মাসি পিসি গল্পে দেখো কি বলছে ভাইয়া, এই যে মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? আচ্ছা, আমি একটু ভালো করে আবার প্রশ্নটা দেখতেছি কি বলছে, যে মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজের মেয়ের মুখের ছাপ? এটা কে? কৈলেশ, তারপর হচ্ছে জন্ড, রহমান নাকি কানাই? এটার উত্তর হচ্ছে রহমান কিন্তু নিজের মেয়ের মুখের ছাপ দেখতে পায়। মাসি পিসি গল্পের চৌকিদারকে? চৌকিদার কে ছিল? খুবই ভালো একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কৈলেশ, গোকুল, বুড়ো রহমান নাকি কানাই? তাহলে এইখানে ভাইয়া তোমাকে মনে রাখা লাগবে চৌকিদার। এখানে তুমি সুন্দর করে মনে রাখবা চৌকিদার কে ছিল? চৌকিদার সুন্দর করে মনে রাখো যে চৌকিদার ছিল কে? চৌকিদার ছিল হচ্ছে কানাই। চৌকিদার ছিল হচ্ছে কানাই, এখানে চৌকিদার ছিল। এরপরে দেখো, মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে? দুই বিধবার চরিত্রে কিসে মিল? জামাইকে ঠকানোর চিন্তা? না, এটা তো হবে না। দায়িত্বশীলতা ও মানবিক জীবন যুদ্ধে কিন্তু তাদের ভাইয়া মিল রয়েছে। এরপরে আসো, মাসি পিসি গল্পের মূল উপজীব্য বিষয়টা কি? এই গল্পের মূল উপজীব্য বিষয়টা কি? তাহলে মূল উপজীব্য বিষয় হচ্ছে পুরুষতান্ত্রিকতা। পুরুষতান্ত্রিকতা কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? দেখো তার উপন্যাস কোনটা কোনটা আমি তোমাকে এখানে বলি। এখানে জননী হচ্ছে তার উপন্যাস, পদ্মা নদীর মাঝি হচ্ছে তার উপন্যাস, দিবারাত্রি কাব্য হচ্ছে তার উপন্যাস। উপন্যাস নয় কোনটা? এইটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। প্রাগৈতিহাসিক তার উপন্যাস নয়। মাসি পিসি গল্পটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? খুবই ভালো একটা প্রশ্ন, এটা খুব ভালো মতো মনে রাখবা যে মাসি পিসি গল্পটা প্রথম প্রকাশিত হয় পূর্বাশা নামক একটা পত্রিকায়। পূর্বাশা, ঠিক আছে, একটু ভালো মতো মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পূর্বাশা, এই যে এটা হচ্ছে পূর্বাশা। আচ্ছা, এরপরে আসো, মাসি পিসি গল্পে ডর কিসের? কোন প্রসঙ্গে করা হয়েছে এটা? এটা হচ্ছে স্বামীর ঘর করা, এই প্রসঙ্গে করা হয়েছে। দূর সাই শয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এর মানে কি? এর মানে হচ্ছে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা। চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা। এরপরে 37 নম্বর প্রশ্নে আসো, বছরের পর বছর ধরে মাসি পিসি কিছু টাকা পুঁজি করেছিলেন কেন? আল্লাদিকে দেওয়ার জন্য, দুঃসময়ে খরচের জন্য, দুর্ভিক্ষে খরচের জন্য, আল্লাদির পিতাকে দেওয়ার জন্য। তো এই টাকাটা জমাইছে যে যখন তার খারাপ কন্ডিশন বা খারাপ সিচুয়েশন থাকবে, তো এই দুঃখ সময়ে সে এই টাকাটা খরচ করবে। এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে আসো, যেটা বলছে দুর্ভিক্ষের সময়ে মাসি পিসিদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণ। এটার কারণটা হচ্ছে খাওয়াটা কেন তাদেরকে বাদ দেওয়া লাগে বা কেন তারা খেতে পারতো না? তার কারণটা ছিল তাদের অর্থনৈতিক সংকট ছিল, টাকা পয়সা ছিল না ভাইয়া, ঠিক আছে। এখানে অর্থনৈতিক সংকটটা কিন্তু ফুটে উঠছে।
আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা এটাও শেষ করে ফেললাম। এরপরে আমরা 6 নাম্বার মানব কল্যাণ নিয়ে পড়াশোনা করব। তো এই যে মানব কল্যাণ, চলো তাহলে এটা আমরা পড়াশোনা শুরু করি। তাহলে মানব কল্যাণ দেখো একটু করে, এটা কে লিখছে ভাইয়া আমাকে কমেন্ট করে একটু জানাই দাও। মানব কল্যাণ কে লিখছে? তাহলে মানব কল্যাণ লিখছে কিন্তু আবুল ফজল লিখছে। কে লিখছে এটা? মানব কল্যাণ লিখছে আবুল ফজল। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা এটাই আসছে যে, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু যে কালারটা নিব এখান থেকে, এবার আমরা একটু এবার এই কালারটা দিয়ে লিখি। ওকে ফাইন, আসো। তো যেটা বলছে দেখো, যে মানব কল্যাণ, এটা কে লিখছে? আবুল ফজল কিন্তু লিখছে। তো মানব কল্যাণ প্রবন্ধের লেখককে, এটা পারবা, আবুল ফজল। একদম সিম্পল প্রশ্ন। রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে দেখো এখানে যে মতে মনে রাখবা, মতে মানব কল্যাণ, মতে মানব কল্যাণ এবং মতে মনে রাখবা মানবতন্ত্র। তাহলে মতে মানব কল্যাণ এবং এই মতেই মনে রাখবা মানব তন্ত্র, আর এটা দিয়ে মনে রাখবা মানব কল্যাণ, মানব কল্যাণ। তাহলে এটা উত্তর হচ্ছে মানবতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই রচনার সময়কালটা কখন? এই রচনার সময়কালটা হচ্ছে 1972। মানব কল্যাণ শব্দগুচ্ছের মূল উদ্দেশ্যটা কি? দান খয়রাত, মানব মর্যাদার বিকাশ, রাজনৈতিক প্রচারণা, ব্যক্তিগত ধন। তাহলে এইখানে কি হবে? 4 নম্বর প্রশ্ন উত্তরটা হবে যে মানব কল্যাণ শব্দগুচ্ছের তোমার মূল উদ্দেশ্য হচ্ছে মানব মর্যাদার বিকাশ, মানব মর্যাদার বিকাশ। লেখকের মতে মানব কল্যাণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা হবে না, এটা একটা সমষ্টিগত প্রক্রিয়া। এটা কি? এটা একটা সমষ্টিগত প্রক্রিয়া। এরপরে আসো, প্রবন্ধে পরিবারকে বলা হয়েছে রাজনীতির কেন্দ্র, বিদ্যালয়, সমাজের ক্ষুদ্র ইউনিট, মন্দির। তাহলে এখানে এটাকে কি বলা হয়েছে? প্রবন্ধে কি বলা হয়েছে দেখো তো। প্রবন্ধে পরিবারকে বলা হয়েছে সমাজের ক্ষুদ্রতম ইউনিট বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভিক্ষা শব্দটি লেখক কোন অর্থে যথাযথ অর্থে অজার্থ বলেছেন? এই যে মানব মর্যাদাহীন ভিক্ষা, এটা হচ্ছে মানব মর্যাদাহীন তিনি বুঝাইছেন এখানে। এরপরে আসো, যেটা বলছে যে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের কি দায়িত্ব? সৃষ্টিশীল ক্ষেত্র গড়ে তোলা। প্রবন্ধে কবি কাজী নজরুলের কোন পঙ্ক্তিটি উদ্ভৃত? এটা কোন পঙ্ক্তিটি এখানে উদ্ভৃত হয়েছে? যে সকলের তরে সকলে আমরা, এটাই হবে ভাই, সকলের তরে সকলে আমরা, সকলের তরে সকলে আমরা। লেখক আবুল ফজলের পেশা কি ছিল? চিকিৎসক, শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক, ব্যবসায়ী নাকি সাংবাদিক? তাহলে তার পেশা ছিল শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক। লেখক জন্মগ্রহণ করেন, তাহলে লেখক জন্মগ্রহণ করছেন কোথায়? চট্টগ্রামে জন্মগ্রহণ করছেন। প্রবন্ধে অনুকূল পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে? আবহাওয়া, অর্থনীতি, মুক্ত চিন্তা ও সহায়ক সামাজিক ব্যবস্থা নাকি প্রযুক্তি? প্রবন্ধে অনুকূল পরিবেশ বলতে বোঝানো হয়েছে মুক্ত চিন্তা ও সহায়ক সামাজিক ব্যবস্থা, মুক্ত চিন্তা ও সহায়ক সামাজিক ব্যবস্থা। মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাক্যটির মূল্যবোধ, বাক্যটির মূল্যবোধ কি বোঝায় এখানে? আত্মকেন্দ্রিকতা বোঝায়, মহত্ব বোঝায়, অহংকার বোঝায় নাকি শৃঙ্খলা বোঝায়? এটা মহত্ব বোঝায়। কি বোঝায়? মহত্ব বোঝায়। আচ্ছা, এরপরে দেখো, লেখক কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? লেখক কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? লেখক হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। রচনায় দান খয়রাত সমালোচিত সমালোচিত হয়েছে। দান খয়রাত, কারণ দান খয়রাত এখানে ভালো চোখে দেখা হইতো না, এটাকে দেখা হয়েছে নিন্দার চোখে দেখা হয়েছে এখানে, ঠিক আছে। দান খয়রাত সমালোচিত হয়েছে নিন্দায়। লেখকের ভাষা শৈলী, লেখকের ভাষা শৈলী কিরকম ছিল? স্বচ্ছ ও প্রাঞ্জল ছিল। মানব কল্যাণ অর্জনে প্রথম সোপান কি ছিল? মানব কল্যাণ অর্জনের প্রথম সোপান কি ছিল ভাইয়া? দায়িত্বশীল পরিবার। প্রবন্ধে সমাজের কোন স্তরকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? তাহলে এখানে কোন স্তরকে উল্লেখ করা হয়েছে? তোমরা জানো যে প্রবন্ধে সমাজের কোন স্তরকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখানে যে স্তরটা ছিল সমস্ত স্তরটাকে কিন্তু ভাইয়া উল্লেখ করা হয়েছে। প্রবন্ধের মূর্ত প্রতীক কি? এই প্রবন্ধের মূর্ত প্রতীক ছিল মন্দির, নদী, সোপান নাকি হচ্ছে বৃক্ষ? এই প্রবন্ধের মূর্ত প্রতীক ছিল হচ্ছে সোপান। আবুল ফজল কোথায় পড়াশোনা করেছেন? তাহলে দেখো, আবুল ফজল পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তিনি উপাচার্য ছিলেন কিন্তু ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মানে অধ্যক্ষ ছিলেন। লেখক কোন পদকে ভূষিত ছিল? লেখক কোন পদকে ভূষিত ছিল? লেখক কিন্তু ভাইয়া 21 পদকে ভূষিত ছিল। আশা করি এগুলো পারবা। এরপরে দেখো, সম্পর্ক রহিত কল্যাণ সম্ভব কি? কল্যাণ সম্ভব কি? না, এখানে কিন্তু কল্যাণ সম্ভব নয়। দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে আসলে কি বোঝানো হয়েছে? দৃষ্টিভঙ্গি বলতে এখানে মানসিকতা কিন্তু বোঝানো হয়েছে। লেখকের মতে মানব কল্যাণ কি একক প্রচেষ্টা? এই মানব কল্যাণ কি একক প্রচেষ্টা? এটা কখনোই না, এটা একক প্রচেষ্টা নয়।
মানব কল্যাণ কোন সাহিত্য ধারায়, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানব কল্যাণ কোন সাহিত্য ধারায় রচিত হয়েছে? উপন্যাস, বৈজ্ঞানিক প্রবন্ধ, সামাজিক তাত্ত্বিক প্রবন্ধ নাকি ভ্রমণ? এটা হচ্ছে সামাজিক তাত্ত্বিক প্রবন্ধ। কি হবে সঠিক উত্তরটা? সামাজিক তাত্ত্বিক প্রবন্ধ হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো, আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? এটা কিন্তু শুরুতেই বলছিলাম যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, উপাচার্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এরপরে যেটা বলছে যে রেখাচিত্র কোন জাতীয় রচনা? মনে রাখবা, রেখাচিত্র হচ্ছে একটা দিনলিপি। আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এটা 1983। তাহলে মনে রাখবা যে 1983 সালে মৃত্যুবরণ করছে। আমাদের প্রচলিত ধারা আর চলতি কথায় কোন কথাটা সত্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? মামুলি অর্থে ব্যবহৃত হয় মানব কল্যাণ। ঠিক আছে, এটা হচ্ছে মানব কল্যাণটা কিন্তু ভাইয়া মামুলি অর্থে ব্যবহৃত হয়। এরপরে আসো, ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? এটা বলছেন ইসলামের নবী কিন্তু এই কথাটা বলছে। এরপর আসো, নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? নিচের হাত বলতে বুঝিয়েছেন গ্রহিতা বুঝিয়েছেন। নিচের হাত বলতে কি বুঝিয়েছেন? গ্রহিতা বুঝিয়েছেন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটা প্রতিফলিত হয়? এখানে কোনটা প্রতিফলিত হয়েছে? দীনতা প্রতিফলিত হয়েছে। কি প্রতিফলিত হয়েছে? দীনতা প্রতিফলিত হয়েছে। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? মুখমণ্ডলে, অন্তর মাঝে, সর্ব অবয়বে নাকি হচ্ছে হৃদয়ের গভীরে? এটা মনে রাখবা, সর্ব অবয়বে হবে এটা উত্তর। এরপরে দেখো বলছে যে কোন জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতি, কোনটি জাতির? এটা সঠিক উত্তর রাষ্ট্র। একটু দেখে নিবা এই উত্তরটা। এরপরে আসো, যেটা বলছে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা শুরুতে একবার বলছিলাম, এটা হচ্ছে মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া? এখানে দৃষ্টিভঙ্গি বলতে আমাদের মানসিকতা পরিবর্তন করার কথা বলা হয়েছে। প্রাবন্ধিক আবুল ফজলের পিতার নাম কি ছিল? আবুল ফজলের পিতার নাম ছিল ফজলুর রহমান। আবুল ফজলের পিতার নাম কি ছিল? ফজলুর রহমান ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাংলা প্রথম পত্রের গদ্য যে অংশটা ছিল, এই গদ্য থেকে দেখো আমাদের 6টা গদ্য ছিল। আমরা কিন্তু 6টা গদ্যই সুন্দরভাবে পড়ছি ভাইয়া। আমরা অপরিচিতা পড়ছি, আমার পথ পড়ছি, রেইনকোট পড়লাম, বিলাসী পড়লাম, মাসি বিশি পড়লাম এবং সর্বশেষ কিন্তু মানব কল্যাণ পড়লাম। তাহলে এই 1 থেকে 6টা গদ্য কিন্তু ভাইয়া আমরা সুন্দরভাবে পড়ছি এবং এখানে কিন্তু দেখবা যে অলমোস্ট কিন্তু আমরা 250+ প্রশ্ন কিন্তু সমাধান করে ফেলছি। ঠিক আছে, তো এরপরে আমরা পরবর্তী অংশে আমরা হচ্ছে পদ্য নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমরা হচ্ছে পদ্য নিয়ে আলোচনা করবো। এই পদ্ম কিন্তু ভাই আমরা এমন ভাবে পড়বো যেখানে যেন আমাদের 250টা প্রশ্ন বা এই 250 থেকে 300-এর মতো প্রশ্ন সমাধান করবো, যেন আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কমন চলে আসে। তো আমি চাচ্ছি ক্লাসে 2টা খণ্ডে দিতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করব। তো তোমাদের সকলকে একটু রিকোয়েস্ট করব যে পরবর্তী পদ্মের ক্লাসটা আমি নিয়ে আসবো কিনা, এটা সবাই একটু করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা। যদি আমি দেখি যে সর্বোচ্চ কমেন্ট আসে, সর্বোচ্চ তোমরা যদি শেয়ার করো এবং যদি সর্বোচ্চ সংখ্যক যদি বন্ধুদেরকে মেনশন দাও ভাইয়া, এবং যদি আমি রেসপন্স ভালো পাই ভাইয়া, তাহলে আমি আজকে রাতেই এটা তোমাদের বাকি অংশটা দিয়ে দিব, অথবা কালকে আমি তোমাদের পদ্ম থেকে যে গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে দিয়ে দিব। তো তোমাদের রেসপন্সের উপর কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করতেছে অনেকাংশেই। তো যেহেতু বললাম যে বাংলা আমার পড়ানোর কথা না, ফিজিক্স কেমিস্ট্রির সামনে আমি তোমাদেরকে পড়াই দিব। সো তারপর যদি তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস অনেক বেশি ভালো লাগে, আপনি বাংলা থেকে 500 প্রশ্ন সমাধান করাই দেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এই জন্য আমি আমার দিক থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই এইচএসসি লাইফে আমি যখন ছিলাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভাইয়া আমার কিন্তু সবগুলো সাবজেক্টেই জিপিএ 5 ছিল, A+ ছিল। ঠিক আছে, তো এখন তো ভাইয়া সবগুলো জিনিস মনে নাই, যেহেতু ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি পড়াই, এগুলো ভালো মনে আছে। বাংলার কি সবকিছু মনে আছে ভাইয়া? বলো তো, সবকিছু মনে নাই। বাট তোমাদের জন্য এই স্লাইডটা তৈরি করতে মোটামুটি অনেক সময় দেওয়া লাগছে। এর উপরে একটু আগে এই ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার মতো মানে সময় করে ক্লাসটা শুট করা ট্রাই করছি। এখানে ব্যর্থ হয়েছি, ক্লাস শুট করতে পারি নাই, সেই এক ক্লাস আবার শুট করলাম। ঠিক আছে, এখন সেই ক্লাসটা হয়তোবা রেকর্ড শেষ করবো, তারপর আপলোড করলে তোমরা ক্লাসটা দেখতে পারবা। গদ্যের অংশটা আমি 2বার শুট করলাম। ওকে, খুব মানে আসলে সত্যি কথা বলতে খুব বলবো না, তবে কষ্ট হয়েছে, কারণ প্রথমবার ডিটেলস খুব সুন্দরভাবে ক্লাসটা শুট করছি, ভালোভাবে লিখছে, তারপর দেখলাম যে না, ক্লাসটা রেকর্ড হয় নাই। তো একটু কষ্ট পাইছি, একটু খারাপও লাগছে। যাই হোক, ব্যাপার না, তোমাদের জন্য এরকম কষ্ট আমি করতে রাজি আছি, ব্যাপার না, জাস্ট তোমরা একটু রেসপন্স করলেই হবে। তো পরবর্তী ক্লাসটা তোমাদের চাও কিনা, বাকি প্রশ্নগুলো তোমাদের লাগবে কিনা, এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা। আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো দাও নাই এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আর এই ক্লাসের পিডিএফটা কিভাবে পাবা, যদি আমি সেটা একটু তোমাদের কষ্ট করে একটু বলে দেই। তোমরা একটু কষ্ট করবা, একটু কি কষ্ট করবা পিডিএফটা পাওয়ার জন্য? পিডিএফ পাওয়ার জন্য আমাদের পেজে চলে যাবা। আমাদের পেজের নাম হচ্ছে SHOPNER, স্বপ্নের পাঠশালা, PATHSHALA, স্বপ্নের পাঠশালা বাই
শাওন, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের এই পেজে যাও, যে যদি আমাদেরকে একটা মেসেজ করো, তাহলে আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। এবং একই সাথে আমি কমেন্ট বক্সও রাখার চেষ্টা করবো, আমি কমেন্ট বক্সও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সব থেকে ভালো হয় তোমরা আমাদের পেজে যাও, স্বপ্নের পাঠশালা বাই শাওন লিখে ফেসবুকে সার্চ করো, আমাদের পেজটা পেয়ে যাবা। সেখানে যাই আমাদের একটা মেসেজ করো, পেজটা কষ্ট একটু ফলো দাও, ফ্রেন্ডদের একটু ইনভাইট করো, করে একটা মেসেজ করলে অবশ্যই তুমি পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নেই। তো সবাই ভালো থাকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।